আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আজকে আমাদের 0 to Pro মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের 8 নম্বর ক্লাস। এবং আজকে আমাদের রাসায়নিক বন্ধন যে পার্টটা আছে এইটা আজকে শেষ হবে। তো এরপর থেকে আমাদের দুইটা পার্ট বাকি থাকবে। সেটা হচ্ছে একটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম যে পার্টটা সেটা, এবং হচ্ছে ব্লক কেমিস্ট্রি যে SPDF এইটা। তো আমাদের আজকে 8 নম্বর ক্লাস। আমরা আশা করব ওই দুইটার উপরে দুটা ক্লাস, সর্বোচ্চ দুইটা 4টা ক্লাস, সর্বোচ্চ একটা বেশি লাগলে 5টা ক্লাস লাগতে পারে। তবে আমি এটা বলবো যে তোমাদের এই প্লেলিস্ট আমি এমনভাবে তৈরি করছি যাতে করে কোনো কিছু গ্যাপ যাতে না থাকে। তো সেই জন্য প্রথমে 10টার মতো ক্লাস নিতে চাইলেও তো কিছু ক্লাস বেশি লাগছে। তো এটা তোমাদের জন্য পরিপূর্ণ যাতে প্লেলিস্টটা হয়, যে শুধুমাত্র এইচএসসি না, অ্যাডমিশনের জন্য যাতে ফুলফিল একটা প্লেলিস্ট দাঁড়ায় সেটার আমি চেষ্টা করছি। তো ঠিক আছে, আজকে আমাদের তো আজকে আমাদের এই এই অবস্থায় আমরা শুরু করব 8 নাম্বার ক্লাসটা যে শুরু করব। তো গতদিন আমরা পড়েছিলাম কোনটা পোলার যৌগ কোনটা অপোলার যৌগ সেগুলো পড়েছিলাম, এবং ডাইপোল মোমেন্ট কিভাবে করে বের করে, এবং দুইটা পদ্ধতিতে বের করেছি। একটা পদ্ধতি ছিল যেই পদ্ধতিটা আমরা নর্মালি ইউজ করি ডাইপোল মোমেন্টের, এবং সেখান থেকে ডাইপোল মোমেন্ট বের করার দুইটা পদ্ধতি না, আমরা বের করেছিলাম কোনো একটা যে দুইটা পরমাণুর মধ্যকার যে বন্ধনটা আছে সমযোজী বন্ধনে যদি আবদ্ধ থাকে কত পার্সেন্ট সেটা আয়নিকের পার্সেন্টেজ বের করার প্রসেস আমরা দুইটা শিখেছিলাম। একটা ডাইপোল মোমেন্ট দিয়ে, একটা আরেকটা আমরা তড়িনাত্মকতা দিয়ে, যেটা আমাদের গুহ স্যারের বইয়ে ছিল সেটাও শিখেছি। তো আসো আজকে আমরা এরপর থেকে শুরু করি। আজকে আমরা মূলত যে পার্টগুলো পড়ব সেই পার্টগুলোর মধ্যে আমাদের বিভিন্ন প্রকার বন্ধন আমরা পড়ব। তো বন্ধনের মধ্যে মূলত তোমাদের বইয়ের মধ্যে যে বন্ধনগুলো নিয়ে বিস্তারিত বলা আছে তার মধ্যে একটা অন্যতম বন্ধন হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তো আমরা এই যে বন্ধনগুলো, আমাদের যে বিভিন্ন প্রকারের যে বন্ধনগুলো আছে এই বন্ধনগুলোকে আমরা মোটামুটি কয় ভাগে ভাগ করতে পারি? আমরা অনেকভাবে ভাগ করতে পারি, তুমি কোন হিসাবে ভাগ করতেছো এটার উপরে ডিপেন্ড করছে। তো মূলত আমরা এই যে রাসায়নিক বন্ধন যে আছে, এই রাসায়নিক বন্ধনকে আমরা প্রথমত দুইটা ভাগে যে ভাগ করতে পারি, একগুলো হচ্ছে শক্তিশালী বন্ধন, একগুলো হচ্ছে দুর্বল বন্ধন। এবং শক্তিশালী বন্ধন যেগুলো সেগুলো সাধারণত আন্তঃপারমাণবিক বন্ধন বা অন্তঃআণবিক বন্ধন। আন্তঃপারমাণবিক মানে পরমাণুর মধ্যকার বন্ধন, আন্তঃপারমাণবিক বন্ধন। আরেকটা হচ্ছে আন্তঃআণবিক বন্ধন। মূলত আমরা আন্তঃপারমাণবিক বন্ধন আর আন্তঃআণবিক বন্ধনের মধ্যে যেটা মেইন যে ডিফারেন্সটা আমরা আসলে দেখব, এই আন্তঃপারমাণবিক বন্ধনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অন্তঃআণবিক বন্ধন। অন্তঃআণবিক এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার বন্ড, ইন্ট্রামলিকুলার বন্ড। আর এটাকে বলি আমরা হচ্ছে আন্তঃআণবিক বন্ধন, ইন্টারমলিকুলার বন্ড। একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার আর একটা হচ্ছে ইন্টারমলিকুলার, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, ইন্ট্রামলিকুলার আর ইন্টারমলিকুলার যে আছে এর মধ্যে প্রথম যেই জিনিসটা আমরা খেয়াল করব, এই দুটা মানে কি বোঝায়। এইটা মানে যেটা বোঝায়, দেখো খেয়াল করে, ইন্ট্রামলিকুলার আর ইন্টারমলিকুলার বলতে অ্যাকচুয়ালি যেই জিনিসটা বোঝায় সেটা হলো
যে মনে করো পরমাণুগুলোর মধ্যে যে বন্ধন, দেখো ভালো করে আগে আমি বুঝাই। পরমাণুগুলোর মধ্যকার আয়নিক বন্ধন থাকে, সমযোজী বন্ধন থাকে, সন্নিবেশ বন্ধন থাকে, ধাতব বন্ধন থাকে। এগুলো সাধারণত স্ট্রং বন্ড হয়, এগুলো সাধারণত তুলনামূলক শক্তিশালী বন্ড হয়, এবং এগুলোকে আমরা মূলত বলি বন্ডিং। এগুলোকে মূলত আমরা বলি বন্ডিং। হ্যাঁ, বন্ডিং, এগুলোকে বলি আমরা বন্ডিং। ঠিক আছে, বন্ডিং বন্ড। আর এই যে দেখো, ভালো করে খেয়াল করো, আমরা যখন এইটার কথা বলবো যে আন্তঃআণবিক বন্ড, এগুলোকে আমরা বলি নন বন্ডিং। নন বন্ডিং এক্সাম্পল দিলেই বুঝে যাবা। আচ্ছা, আন্তঃআণবিক বন্ড যেমন এগুলোতে আমরা বলি ভ্যান ডার ওয়ালস বন্ড। এগুলো পুরোটা মিলে এগুলোকে আমরা ভ্যান ডার ওয়ালস বন্ডও বলি। আন্তঃআণবিক আকর্ষণ বল, এগুলোকে আমরা ভ্যান ডার ওয়ালস বন্ডও বলি। আচ্ছা, এই আন্তঃআণবিক আকর্ষণ বল হইতে পারে হাইড্রোজেন বন্ড। এছাড়াও অনেক কিছু বন্ড আছে, যেমন ডাইপোল বন্ধন, ডাইপোল বন্ধন। ঠিক আছে, তারপরে আবিষ্ট ডাইপোল বন্ধন, তারপরে আবিষ্ট ডাইপোল বন্ধন, যেটাকে বলি আমরা লন্ডন বল, অথবা আমাদের থাকতে পারে আয়ন ডাইপোল বন্ধন ইত্যাদি। বিভিন্ন টাইপের বন্ধন হইতে পারে। এগুলো মানে কি আসলে, এই জিনিসগুলা অর্থ কি? এই জিনিসগুলার অর্থ সেটা একটু একবার ভালো করে দেখলেই বুঝতে পারবা, একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবা যে এই জিনিসটার অর্থ কি। আসলে আমরা কি বুঝাতে চাচ্ছি এখান থেকে আমরা কি বুঝতে চাচ্ছি? দেখো, আমি যদি তোমাদেরকে অনেককে জিজ্ঞেস করি, বলো তো সমযোজী বন্ধন দুর্বল নাকি শক্তিশালী, তোমরা কি অ্যান্সার দিবা? বলো তো, সমযোজী বন্ধন দুর্বল নাকি শক্তিশালী? কি অ্যান্সার দিবা? সমযোজী বন্ধন একবারে এক লাইনে যদি অ্যান্সার দাও যে সমযোজী বন্ধন দুর্বল না শক্তিশালী, কোনো অপশন নাই, খালি দুর্বল বা শক্তিশালী বলতে হবে। সমযোজী বন্ধন এ নাম্বার অপশন হচ্ছে দুর্বল, বি নাম্বার অপশন হচ্ছে শক্তিশালী। কি দিবা? আমি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম আমি তোমাদেরকে সিউরিটি দিচ্ছি, তোমাদের মধ্যে প্রায় 90%, 80 থেকে 90% তোমরা অ্যান্সার দিবা সমযোজী বন্ধন দুর্বল, যেটা ভুল অ্যান্সার। অ্যাকচুয়ালি সমযোজী বন্ধন শক্তিশালী। সমযোজী বন্ধন কি? শক্তিশালী। সমযোজী বন্ধন কিন্তু শক্তিশালী। কেন? এই যে একজন শক্তিশালী দিয়েছে, শক্তিশালী কেন? দেখো, সমযোজী বন্ধন দুর্বল কেন দিবা, এটার পিছনে রিজন কি? সমযোজী বন্ধন দুর্বল কেন দিবা, এটার পিছনে রিজন কি? এটা দেওয়ার পিছনে রিজন, তোমরা 9-10 থেকে পড়ে আসতেছো, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কি কম? তো কারণ এদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন বিদ্যমান। এদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে, বন্ধন বিদ্যমান। ঠিক আছে, এটা পড়ে আসছো। আচ্ছা, এখন দেখো খেয়াল করে, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, কারণ এদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে। তাহলে দেখো তো, এখানে কখনো কি বলেছে সমযোজী বন্ধন দুর্বল? এটা কিন্তু বলে নাই, এখানে বলছে ভ্যান ডার ওয়ালস বন্ধনটা দুর্বল। তাহলে তুমি সমযোজী বন্ধনের সাথে ভ্যান ডার ওয়ালস বন্ধন গুলাই ফেলছো, সমযোজী বন্ধনের সাথে ভ্যান ডার ওয়ালস বন্ধনটা গুলাই ফেলছো, সেই জন্য দুর্বল আর শক্তিশালী মিলাই ফেলছো, তাই না? মানে সমযোজী বন্ধন। তাহলে এখন বিষয়টা একটু আলাদা করার চেষ্টা করো।
মনে করো তোমার কাছে আছে মিথেন, তোমার কাছে আছে মিথেন, সি আর এইচ এর মধ্যে কি বন্ধন আছে? সি আর এইচ এর মধ্যে আমরা জানি ইলেকট্রন শেয়ার করছে কার্বন আর হাইড্রোজেন, কার্বন আর হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করেছে। এই যে কার্বন আর হাইড্রোজেন যে ইলেকট্রন শেয়ার করলো, তার মানে এইখানে সমযোজী বন্ধন আছে, তার মানে এটা একটা সমযোজী যৌগ, এটা একটা সমযোজী যৌগের অণু, এটা একটা সমযোজী যৌগের অণু। দেখো এইরকম সমযোজী যৌগের অণু তোমার যদি আরো থাকে, পাশাপাশি যদি সমযোজী যৌগের অণুগুলা যদি থাকে, এখানে অণু আছে, এগুলো হচ্ছে সমযোজী যৌগের অণু, অণু আছে। এখন অণুগুলার মধ্যে অণু এবং অণুর মধ্যে যেই বন্ধনটা থাকে, দেখো একটা অণু আর একটা অণুর সাথে আন্তঃআণবিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, এটাকে বলে ভ্যান ডার ওয়ালস বন্ধন। এই বন্ধনটা অনেক দুর্বল, মানে অণু থেকে অণুর বন্ধন, এই যে অণুর সাথে অণুর বন্ধন, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। অণুর সাথে অণুর বন্ধন হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন, অণুর সাথে অণুর বন্ধন ভ্যান ডার ওয়ালস বন্ধন। এই ভ্যান ডার ওয়ালস বন্ধনটা অতি দুর্বল, মানে আন্তঃআণবিক বন্ধনটা অনেক দুর্বল। কিন্তু কার্বন আর হাইড্রোজেনের বন্ধন কিন্তু দুর্বল না। তোমাকে যদি মনে করো মিথেন এর যদি গলনাঙ্ক স্ফুটনাঙ্কে পৌঁছাতে হয়, তাহলে কিন্তু কার্বন আর হাইড্রোজেনকে আলাদা করতে হয় না। কি করতে হয়? এই যে মিথেনের একটা অণু আর একটা অণু থেকে দূরে সরাই নিতে হয়। তাহলে মিথেনের একটা অণু আর একটা অণু থেকে দূরে সরাই নিতে হয়। এই একটা অণু থেকে আরেকটা অণু সরাইতে গেলে তোমার তো কার্বন আর হাইড্রোজেন ভাঙতে হচ্ছে না, এই কি বন্ধন ভাঙতে হচ্ছে? দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন ভাঙতে হচ্ছে, ভ্যান ডার ওয়ালস বন্ড ভাঙতে হচ্ছে। এই দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ড যে ভাঙতে হচ্ছে, এই বন্ডটা হচ্ছে দুর্বল। আর সমযোজী বন্ধনটা হচ্ছে এইটা স্ট্রং বন্ড, এইটা তো তোমার ভাঙতে হয় না। সমযোজী যৌগের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কে পৌঁছাইতে সমযোজী বন্ধন ভাঙতে হয় না, বন্ধন ভাঙতে হয় সেটা হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন। বুঝছো? ক্লিয়ার? বুঝছো? তাহলে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধনকে ভাঙতে হয়। তাহলে এখন দেখো এই জায়গাটা এখন খেয়াল করো, এই ভ্যান ডার ওয়ালস বন্ডটা কোথায় আছে? আন্তঃআণবিক, মানে দুইটা অণুর মাঝখানে ভ্যান ডার ওয়ালস বন্ড। আর সমযোজী বন্ধনটা কোথায় আছে? এই যে আন্তঃপারমাণবিক, মানে পরমাণু দুইটার মধ্যকার, এই যে এই পরমাণুর মধ্যে আছে সমযোজী বন্ধন। কথা কি বুঝলা? এইটা হচ্ছে আন্তঃপারমাণবিক বন্ধন, ভালো করে বুঝো। এটা হচ্ছে দুইটা পরমাণুর মধ্যকার বন্ধন, আর এটা হচ্ছে দুইটা অণুর মধ্যকার বন্ধন। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? ক্লিয়ার? বুঝছো? সবাইকে ক্লিয়ার হইছো? একটা হচ্ছে আন্তঃপারমাণবিক বন্ধন, আরেকটা হচ্ছে আন্তঃআণবিক বন্ধন। আন্তঃপারমাণবিক বন্ধনকে অন্তঃআণবিক বন্ধন বলে, আন্তঃপারমাণবিক বন্ধনকে অন্তঃআণবিক বন্ধন বলে। বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে। তো এখন কথা হলো, এই আন্তঃআণবিক বন্ধনের মধ্যে এই যে এগুলো নিয়ে আমরা সবগুলো নিয়ে ডিটেইলস পড়বো। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা দিয়ে আমরা শুরু করব। ওকে, তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রোজেন বন্ড, এবং বাকি সবগুলা নিয়ে আমরা আলোচনা করব, তবে হাইড্রোজেন বন্ড এখানকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আসো আমরা হাইড্রোজেন বন্ড নিয়ে আলোচনা করি। তো প্রথমত হাইড্রোজেন বন্ড কাকে বলে? হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক দ্বিতীয় পর্যায়ের মৌল FON, ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন যুক্ত হয়ে সমযোজী বন্ধনে যুক্ত হলে অধিক
পোলারিটি সৃষ্টি হয়। এ কারণে দুটি পরমাণুর দুই প্রান্তে আবেশজনিত যে বন্ধন সৃষ্টি হয় তাকে হাইড্রোজেন বন্ধন বলে। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎঋণাত্মক দ্বিতীয় পর্যায়ের মৌল FON, ফোন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এটা মনে রাখবা, ফোন, FON, ফোন, এই তিনটাই শুধুমাত্র হাইড্রোজেন বন্ড তৈরি করে। এরা যখন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে তখন হাইড্রোজেনের সাথে, মনে করো ফ্লোরিন আছে, হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে ফ্লোরিনের তড়িৎদ্বন্দ্বতা অনেক বেশি, তো শেয়ারকৃত ইলেকট্রন ফ্লোরিন নিজের দিকে টেনে নিবে, তাই এ হবে মাইনাস আর এ হবে কি প্লাস, ডেল প্লাস ডেল মাইনাস। এরকম আরো অনেকগুলা এই সেম পর্যায়ের অণু আছে, এই সেম পর্যায়ের অনেকগুলা এইচএফ আছে, অনেকগুলো আছে। এখন এইটার যে ধনাত্মক প্রান্তের সাথে এইটার ঋণাত্মক প্রান্তের আবেশজনিত একটা বন্ধন আছে, মানে এর প্লাস মাইনাস হইছে, এখন এর মাইনাসের সাথে এর প্লাসের একটা আবেশজনিত একটা বন্ধন আছে, মানে এর প্লাস এর মাইনাসকে আকর্ষণ করে, তাহলে এখানে একটা বন্ড তৈরি হয়। এই বন্ড নাই যেটা সমযোজী সেটা না, সেটা বাদ দিয়ে এই যে ডট ডট দিছি, এইটা সমযোজীটা আসলেই বন্ড ফর্ম করছে, এই জন্য বলে বন্ডিং। এটা আসলে বন্ড ফর্ম করে নাই, এই জন্য এটাকে বলে নন বন্ডিং, মানে এটা আবেশজনিত একটা বন্ড। এবং এই মাইনাসের সাথে এই প্লাসের, এই মাইনাসের সাথে এই প্লাসের, এই মাইনাসের সাথে এই প্লাসের একটা বন্ড আছে। এই যে ডট ডট দিয়ে যে বন্ডটাকে দেখাচ্ছি এটাকেই বলি আমরা হাইড্রোজেন বন্ড। বুঝছো কি বুঝো নাই? সবাই কি বুঝেছো? সবাই কি বুঝছো? তাহলে আমাদের বিষয়টা মাথায় রাখতে হবে যে ওই যে পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত, এই যে এর পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত, এর পজিটিভ প্রান্তের সাথে এর নেগেটিভ প্রান্তের আবেশজনিত যে বন্ধনটা, সেটাকেই বলবো আমরা কি হাইড্রোজেন বন্ধন। বুঝছো? ক্লিয়ার? তো এই রকমের আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হবো। কতগুলো এক্সাম্পল আমরা দেখব। ধরো H2O এর ক্ষেত্রে অক্সিজেন আছে, তোমার ধরো এটা আছে হাইড্রোজেন, এটা আছে হাইড্রোজেন, তো আমরা জানি যে এটা হচ্ছে ডেল প্লাস, এটা হচ্ছে ডেল প্লাস, আর এখানে কি 2 ডেল মাইনাস। তো এইটা যে আছে এটার সাথে একই টাইপের অণুগুলা যদি যুক্ত থাকে, তো এইটার প্লাসের সাথে এই যে দেখো এই জিনিসের সাথে এইটা, এই জিনিসের সাথে এইটা, এই জিনিসের সাথে এইটা, তো এইটা প্লাস হচ্ছে এখানে কি ওই অক্সিজেন যে আছে এখানে আরো একটা হাইড্রোজেন আছে, এও হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে। তো এই যে হাইড্রোজেন বন্ড H2 এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড এইটা, বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো তো বুঝছো কিনা, ক্লিয়ার হইছো কিনা একটু জানাও। সবাই ক্লিয়ার হইছো কিনা একটু জানাও। তারপরে আমরা যদি পানি বাদ দিয়ে আমরা যদি এবার অ্যালকোহলের ক্ষেত্রে বলি, অ্যালকোহল ROH, মনে করো ROH আছে, ROH এর ক্ষেত্রে কিভাবে হাইড্রোজেন বন্ধন হয়? ROH হচ্ছে অ্যালকোহল, OH মানে অ্যালকোহল, অ্যালকোহলের কার্যকরী মূলক। তোমরা কি 9-10 এটা পড়ছো না?
এই আর মানে অ্যালকাইল মূলক, আরওএইচ মানে অ্যালকোহল। 9 10-এ পড়ছো না এটা? তাহলে দেখো এখানেও কিন্তু আরওএইচ যে লিখবা এটা একটু সিস্টেম করে লিখবা, আরটাকে নিচে দিবা, এতে করে এই বরাবর তুমি এইচ কে লিখলা। তাহলে এইচ আর ও এর মধ্যে তরিণতার পার্থক্যের দরুন এটা হবে ডেল প্লাস আর এটা হবে ডেল মাইনাস। তারপরে এইরকমই আরো অণুগুলা যে থাকবে পাশাপাশি যে থাকবে, এইটার দরুন হাইড্রোজেন বন্ড তৈরি হবে, এইটার দরুন হাইড্রোজেন বন্ড তৈরি হবে। অ্যালকোহলের একটা এক্সাম্পল, আমরা এটা জৈব যৌগে পড়বো, এটা যে অ্যালকোহল এটা, তবে তোমরা তো পড়েছো, ক্লাস 9 10-এও পড়েছো। যেমন তোমাকে আমি যদি বলি মিথানল, CH3OH, এটা যদি বলি CH3OH, তাই না, CH3OH। আচ্ছা, এই যে ও দিয়ে এখানে মনে করো দিলাম CH3, এখানে দিলাম মনে করো H, এইটা হলো ডেল মাইনাস, এটা হলো মনে করো ডেল প্লাস। তো এরকমের যে অণুগুলা যে আছে, এরকমের যে অণুগুলা আছে, এই যে এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড। পারবা কি পারবা না বলো? পারবা? মিথানলের জন্য তোমার হাইড্রোজেন বন্ড কি রকম সেটা দেখাই দিলাম, বুঝেছো? ক্লিয়ার? মিথানলের জন্য হাইড্রোজেন বন্ড কি রকম সেটা দেখাই দিলাম। মানে এইচ এর সাথে দিতে হবে, তো তাই আরটাকে নিচে দিয়ে দিছে, আর ও এইচ দিলে তো এই বরাবর আর থাকতো, এই বরাবর এইচ দিতে হবে যাতে করে তোমার এটা সুবিধা হয় আর কি। ক্লিয়ার? বলো উচ্চ। বুঝছো? ক্লিয়ার? ওকে, এবার আসো, এইবার খেয়াল করো, এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, খুব মনোযোগ দিয়ে দেখো। সেটা কি? সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের ডাইমার গঠন, ইম্পর্টেন্ট জিনিস। ইথানোয়িক অ্যাসিডের ডাইমার গঠন অনেক সময় পরীক্ষায় আসে। ইথানোয়িক অ্যাসিড কিভাবে হাইড্রোজেন বন্ধন দিয়ে তোমার ডাইমার গঠন করে। আচ্ছা, ডাইমার মানে কি? মানে ডাইমার কথার অর্থ কি? ডাইমার কথাটা তোমরা মনে হয় পলিমার কথাটা শুনছো না? পলি মানে অনেক, মার মানে অংশ, মনোমার মানে এক অংশ, সেটারই অনেকগুলো অংশ একত্রিত হইলে পলিমার হয়। পলিথিন, পলিপ্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি, এগুলো নাম শুনছো না? সেরকম ডাইমার মানে দুইটা অণু একত্রিত হয়ে একটা অণুর ন্যায় আচরণ করে। কিরকম? দেখো, ইথানোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH, এটা তো জানো নাকি? CH3COOH, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তো এটার গাঠনিক সংকেতটা তুমি দেখো, CH3C দিয়ে ডাবল বন্ড ও দিয়ে OH, এটা হচ্ছে এর গাঠনিক সংকেত, তা তুমি যদি এইভাবে করে দাও যে CH3C এখানে আছে ডাবল বন্ড ও, এখানে দিয়ে OH আছে, এখানে OH আছে, তো CH3COOH এটা একটা আছে, CH3COOH এটা একটা আছে। এখানে আমরা যদি বলি এখানে আরেকটা CH3C ডাবল বন্ড ও দিয়ে OH দিলাম, এবং দেখো যে এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় দেখো, এই জায়গায় এইটা এবং এই জায়গায় এইটা পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ থাকছে। পরস্পর কি বন্ধন দ্বারা আবদ্ধ থাকছে বলতো? হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ থাকছে। দেখো, এটা কি বুঝতে পেরেছো? কাহিনীটা বুঝছো? মানে এইখানকার এই যে এই দুইটার মধ্যে কি, এটা কি ডেল প্লাস, তাই না, এটা ডেল মাইনাস, আবার এখানকার এটাও কি ডেল প্লাস, এখানে অক্সিজেন আছে ডেল মাইনাস, এটা মনে করো ডেল মাইনাস। তো এই দুইটার মধ্যে এই যে এখানে একটা হাইড্রোজেন বন্ড, এখানে একটা হাইড্রোজেন বন্ড, এই দুইটা হাইড্রোজেন বন্ড ফর্ম করার ফলে এই দুইটা মিলে একটা অণুর ন্যায় আচরণ করে। এই দুইটা একত্রিত হয়ে, আবার ভালো করে দেখো, এটা বাদ দাও, এটা 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 বাদ দাও, এই জিনিসটা বাদ দাও, বাদ দিয়ে আরেকবার ভালো করে নিজে আগে ফিল করো না, আবার লিখে দিচ্ছি, ফিল করো আবার। মনে করো CH3C
ডাবল বন্ড ও দিয়ে OH, ওই যে CH3COH যে আছে এইটাই দুইটা অণু পাশাপাশি যদি থাকে, এখানে CH3 এই বরাবর ডাবল বন্ড দিছিলে, এবার এই বরাবর ডাবল বন্ড দিবা, এই বরাবর OH দিবা, এই হাইড্রোজেন এবং এই অক্সিজেন এবং এখানকার এই হাইড্রোজেন আর এই অক্সিজেন এইগুলো হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ড। এইভাবে করে এরা ডাইমার ফর্ম করে, ডাইমার ফর্ম করা মানে কি, এইটা তো আলাদা অণু, ভালো করে খেয়াল করো, এই জিনিসটা তো CH3COH, এটা তো ইথানোয়িক অ্যাসিডের একটা অণু, আবার এইটা CH3COH ইথানোয়িক অ্যাসিডের আরেকটা অণু। এই দুইটা অণু যখন হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ হইলে এই পুরাটা মিলে এটা একটা অণুর ন্যায় আচরণ করে, সেই জন্য এটাকে বলে ডাইমার। এটা হচ্ছে ডাইমার। এতে করে এদের স্টেবিলিটি পায়, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কে ইফেক্ট ফেলে। বুঝছো? ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড কিভাবে করে ডাইমার ফর্ম করে। পারবা না? পারবা। এইবার ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করব, ভেরি ইম্পর্টেন্ট, মানে কোশ্চেন তো না, মানে আরেকটা আমরা এক্সাম্পল দেখব, এটা কোশ্চেন আকারে পরীক্ষায় আসে। এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল ও প্যারানাইট্রোফেনল ফেনলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। দেখো তো অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এই জিনিসটা বলতে তুমি কি বুঝো? এখন কথা হচ্ছে, তুমি তো, তোমার সবচেয়ে বড় সমস্যা কোথায়, তুমি তো অর্থোনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল চিনোই না, এই জিনিস কি এটা চিনো না, কারণ এটা তো আছে অর্গানিক তো পড়ো নাই, এটা তো পারো না। তো একটু জিনিসটা জানাই রাখি, জিনিসটা কি, এটা পরীক্ষায় আসবে। এই যে দেখো, এইটার এই বেনজিনের উপরে যদি OH দেওয়া হয় সেটাকে বলা হয় ফেনল, এবং একটা প্রতিস্থাপক দেওয়ার পরে, এর নাম তো ফেনল, এটার নাম ফেনল, একটা প্রতিস্থাপক দেওয়ার পরে এই দ্বিতীয় প্রতিস্থাপকটা 2, 3, 4, 5, 6 যে কোনো জায়গায় দিতে পারি। কাছাকাছি যেই স্থানগুলা, এই স্থানগুলাকে বলে অর্থ, এইটাকে বলে অর্থ, হ্যাঁ, এটাকে বলে অর্থ পজিশন। যেটা মিডিলে আছে 3 আর 5, এটাকে বলে মেটা, মিডিলে 3 আর 5। আর সবচেয়ে দূরবর্তী পজিশনকে বলে প্যারা পজিশন, এটাকে বলে প্যারা পজিশন। অর্থ, মেটা এবং প্যারা, মানে 2 নাম্বার এবং 6 নাম্বার পজিশনটা একবারে একের কাছাকাছি, ওই যে জায়গায় আছে তার কাছাকাছি, এটাকে বলে অর্থ। 3 আর 5 এই পজিশনগুলোকে বলে মেটা, আর একবারে অপোজিট দিকে এটাকে বলে প্যারা। অর্থ, মেটা এবং প্যারা এই পজিশন। এখন নাইট্রো যে আছে, নাইট্রো মানে NO2, অর্থোনাইট্রোফেনল কথাটার অর্থ হলো এই যে ফেনল যে থাকবে, OH-টা জাস্ট পাশাপাশি থাকবে, বামে বা ডানে যে কোনো জায়গায় দিতে পারো, এটার নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল। এটার নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল। আগে তো চিনতে হবে জিনিসটা কি, এটার নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল। এরপরে তোমার এইখানে যদি আমরা OH দিয়ে একবারে অপোজিট দিকে NO2 দেই, তাহলে অপোজিট দিকে দিলে প্যারা হয়, তাই এটার নাম হবে প্যারানাইট্রোফেনল। তো এই দুইটার মধ্যে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এইটা আমরা আসলে নির্ণয় করব। অর্থোনাইট্রোফেনল এবং হচ্ছে প্যারানাইট্রোফেনল, দুইটা জিনিস আছে আমাদের, এই দুইটার মধ্যে আমরা, যার মধ্যে হাইড্রোজেন বন্ড স্ট্রং, হাইড্রোজেন বন্ড বেশি থাকলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে। দেখো কাহিনীটা বুঝো আগে, এখানে হাইড্রোজেন বন্ডের কাহিনীটা বুঝো। তো প্রথমত আমরা যদি বলি অর্থোনাইট্রোফেনল, আমরা প্রথমে আসবো অর্থোনাইট্রোফেনলে। মনে করো আমাদের আছে অর্থোনাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনলে যেই ঘটনাটা ঘটে, দেখো মনে করো এইখানে যে OH আছে আর এখানে যে নাইট্রো মূলক আছে, এখানে যে আমাদের OH আছে
আর এখানে যে আমাদের নাইট্রোমূলক আছে, এইখানকার ও এবং এখানকার এইচ এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন থাকে, এইটাকে বলা হয় অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। মানে একই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন, এটাকে বলে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, তার মানে হাইড্রোজেন বন্ধন দুই প্রকার হইতে পারে। একই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকতে পারে। আবার এইখানে কি হচ্ছিল, এইটা একটা অণু, এইটা আরেকটা অণু, এই দুইটা অণুর মধ্যেও হাইড্রোজেন বন্ধন থাকতে পারে। এটা আরেকটা অণু, আলাদা আলাদা অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকতে পারে। তার মানে হাইড্রোজেন বন্ধন দুই প্রকার হইতে পারে, একটা হচ্ছে অন্ত আণবিক আর একটা হচ্ছে আন্ত আণবিক। অন্ত আণবিক মানে কি, এই যে একই অণুর মধ্যে দুইটা পরমাণুর হাইড্রোজেন এবং ওই তড়িৎ মূল FON, ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেনের মধ্যে যেটা, সেটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। আর যদি আমরা দুইটা সেপারেট অণু বিবেচনা করি, দুইটা আলাদা আলাদা সেপারেট অণু আছে, এখানে OH আছে, এখানে মনে করো NO2 আছে, এটা কি বুঝছো? এই অন্ত আণবিকটা বুঝছো কিনা তোমাকে জানাও তো, অন্ত আণবিকটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যদি এখানে O এখানে যদি H দেই, এই সেম টাইপের জিনিস কয়েকটা দিলাম, দেওয়ার পরে বললাম যে এইখানকার এইটা মাইনাস, এটার প্লাস, এর সাথে হাইড্রোজেন বন্ধন, এটার মাইনাস এটার প্লাস মিলে হাইড্রোজেন বন্ধন এটা। এখন এই অণু আর এই অণু তো আলাদা অণু, এই অণু আলাদা অণু, এই অণু আলাদা অণু, এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন যদি থাকে, এটা হচ্ছে প্যারানাইট্রোফেনলে এই কাহিনী ঘটে। প্যারানাইট্রোফেনলে কি কাহিনী করতেছে দেখো, প্যারানাইট্রোফেনলে যে কাহিনীটা করতেছে, প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে, প্যারানাইট্রোফেনলে তোমার কিন্তু অর্থনাইট্রোফেনলের মতো না যে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারতেছে। কেন দেখো আগে, প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে কি ঘটে, অর্থনাইট্রোফেনলে কি এই দুটা খুব কাছাকাছি, এই দুটা কাছাকাছি থাকার ফলে H আর O এর মধ্যে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। এখানে কিন্তু বিপরীত দিকে, তাই এখানে অন্ত আণবিক নাই, তাই কি করে, এ তো ফাঁকা আছে, এর সাথে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড তৈরি করে, আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করে। তাহলে এটা অন্ত আণবিক, এটা আন্ত আণবিক। এখন কোনটা ইফেক্ট ফেলবে গলনাঙ্ক স্ফুটনাঙ্কে, তোমার কাছে আমার কোশ্চেন, বলো কোনটার কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে? বেসিক খাটায় কি বলতে পারবা? আমি কিন্তু ক্লু দিছিলাম কোনটার উপরে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ভর করবে। তুমি গলনাঙ্ক স্ফুটনাঙ্কে পৌঁছাইতে হইলে অণু থেকে অণু দূরে সরাই নিয়ে যেতে হবে, অণু থেকে অণু দূরে যেতে যায়, তাহলে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় হবে। তাহলে কোনটা বন্ধন শক্তিশালী হলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে? অবশ্যই কোনটা, আন্ত আণবিক। কারণ এইটা স্ট্রং হয়ে লাভটা কি, আমার তো লাগবে একটা অণু থেকে আরেকটা অণু যদি দূরে সরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি বন্ধন থাকে, তাহলে বেশি তাপ দিতে হবে। তার মানে আন্ত আণবিক থাকলে বেশি তাপ দিতে হবে। অর্থাৎ এখানে থাকবে তোমার আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, এখানে তো থাকবে তোমার আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। যেহেতু প্যারানাইট্রোফেনলে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, প্যারানাইট্রোফেনলে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, তাই প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। বুঝছো? ক্লিয়ার? বুঝলাম? তাহলে আন্ত আণবিক মানে দুইটা অণু, এই যে এই একটা অণু পাশাপাশি দুইটা অণু, যেমন এগুলো কিন্তু আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, তাই এগুলোর কারণে কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে, কারণ এইটা একটা অণু, এটা একটা অণু, তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বুঝাইতে হলে এই দুটা অণুকে দূরে সরাইতে হবে। তাহলে ওকে বাধা দিবে কে, এই যে এ বাধা দিবে, তাহলে বেশি তাপ দিতে হবে, তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। হ্যাঁ, এটাও কিন্তু আন্ত আণবিক, কারণ কি দুইটা অণুর মধ্যকার বন্ধন। আর আন্ত পারমাণবিক বা অন্ত আণবিক কোনটা, অন্ত আণবিক কোনটা বা আন্ত পারমাণবিক কোনটা? এই যে দেখো, এই যে এটা, যে এইটা একই অণুর মধ্যে, এটা অন্ত আণবিক। যেমন তোমাকে অন্ত আর আন্তর একটা এক্সাম্পল দিই আমি তোমাকে, অন্ত আর আন্তের এক্সাম্পল হচ্ছে যে ইন্টার, তোমাকে যদি বলে ইন্টার স্কুল কম্পিটিশন, ইন্টার মানে আন্ত স্কুল কম্পিটিশন, এটা বলতে বোঝাবে অনেকগুলো স্কুলের মধ্যে কম্পিটিশন। আর তোমাদের যেগুলো
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, মনে করে একই স্কুলের মধ্যে স্টুডেন্টদের মধ্যে কম্পিটিশন হয়, এটা হচ্ছে অন্ত স্কুল কম্পিটিশন, মানে ইন্ট্রা স্কুল কম্পিটিশন। একই স্কুলের মধ্যে যদি কম্পিটিশন হয় সেটাকে বলে ইন্ট্রা। সেরকম, এটা কি বুঝছো? ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু অন্ত আর আন্তর মধ্যে ডিফারেন্স। অন্ত মানে একই স্কুলের মধ্যে স্টুডেন্টরা কম্পিট করবে, আর আন্ত মানে ভিন্ন ভিন্ন স্কুলের মধ্যে কম্পিট করবে। সেরকম আন্ত আণবিক বন্ধন মানে ভিন্ন ভিন্ন অণুর মধ্যে যেগুলো বন্ধন, মানে এটা একটা অণু, এটা একটা অণু, আর একই অণুর মধ্যে যদি কোনো বন্ধন থাকে সেগুলোকে বলবো অন্ত আণবিক বন্ধন। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? ওকে, তো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল। এরপরে আমাদের আসল আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়বো হাইড্রোজেন বন্ড নিয়ে। এবার হাইড্রোজেন বন্ড নিয়ে যেই কথাটা বলবো, দেখো আমরা যদি দেখি, আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনের শক্তিমাত্রা। হাইড্রোজেন বন্ধনের শক্তিমাত্রা এইটা মোটামুটি আমরা সবাই নর্মাল কমন সেন্স থেকে বলে দিতে পারবো যে এইচএফ এর শক্তিমাত্রা সবচেয়ে বেশি হবে এইচও এর চেয়ে, এবং এইচ এন এরটা সবচেয়ে কম হবে। কেন? কারণ তোমরা জানো সবাই এফ এর তড়িৎনগতা 4, এটা 3.5, এটা 3, তার মানে তড়িৎনগতা ডিফারেন্স যেখানে বেশি হবে সেটা তত বেশি শক্তিশালী হবে। যেটার তড়িৎনগতার পার্থক্য যত বেশি হবে সেই বন্ডটা বেশি শক্তিশালী হবে। তাহলে এইচ আর এফ এর মধ্যে যে হাইড্রোজেন বন্ড হয়, এইচ আর এফ এর মধ্যে যে হাইড্রোজেন বন্ড থাকে সেই হাইড্রোজেন বন্ডটা বেশি শক্তিশালী হয় এইচও এর চেয়ে। এইচ এন এরটা সবচেয়ে কম হয়, তাই না? এটা আচ্ছা, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো যে আমি যদি গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কথা বলি, আমি যদি বিশেষ করে স্ফুটনাঙ্কের কথাই যদি বলি, স্ফুটনাঙ্কের কথায় তুমি দেখতে পাবা যে পানির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে এইচএফ এর, তারপরে হচ্ছে অ্যামোনিয়ার। এই সিস্টেমে চলবে, এইটা হচ্ছে সিস্টেম। এখন কথা হলো পানির স্ফুটনাঙ্ক কেন বেশি হলো? দেখো, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তো তুমি এখন যদি দেখো যে পানির ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন আমরা একটু আগে দেখছিলাম, পানি এবং এই যে পানির ক্ষেত্রে এরকম ছিল, তো এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিসের উপর ডিপেন্ড করবে? যত এই বন্ধনটা স্ট্রং হবে তত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে। কিন্তু দেখো, এইচএফ এর বন্ধনটা বেশি স্ট্রং নাকি পানিরটা বেশি স্ট্রং? এইচএফ এরটা বেশি স্ট্রং নাকি পানিরটা বেশি স্ট্রং? বলো। এইচএফ এরটা বেশি স্ট্রং নাকি পানিরটা বেশি স্ট্রং? তোমরা তো জানো যে এইচএফ এর বন্ধন মানে এইচএফ এর যে এইটা বেশি স্ট্রং, কারণ তড়িৎনগতার পার্থক্য এখানে বেশি। তাহলে তো এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কথা, কারণ এটা তাপ দিতে বেশি তাপ লাগার কথা, কিন্তু না, বেশি তাপ লাগে কোথায়? পানিতে। এইটার পিছনে রিজন এইচএফ এ যে পরিমাণ হাইড্রোজেন বন্ড আছে, H2O তে তার ডাবল পরিমাণ হাইড্রোজেন বন্ড আছে। মানে হাইড্রোজেন বন্ডটাকে তোমার যখন ভাঙতে হয়, হাইড্রোজেন বন্ডকে যখন বেশি ভাঙতে হয়, তখন এইচএফ এর চেয়ে H2O তে অধিক পরিমাণ হাইড্রোজেন বন্ড থাকে, অধিক হাইড্রোজেন বন্ড মানে ডাবল পরিমাণ হাইড্রোজেন বন্ড থাকে, ঠিক আছে? আর NH3 তে তো বন্ধনটা অনেক উইক, এন এবং এইচ এর মধ্যে হাইড্রোজেন বন্ধন উইক, এবং এখানে একটাই হাইড্রোজেন বন্ড তৈরি করে, এইটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মানে এর স্ফুটনাঙ্ক অনেক কম হয়। তো আমরা মাথার মধ্যে রাখবো যে এইচএফ এর বন্ধনটা স্ট্রং এইচও এর চেয়ে, এইচ এন এরটা সবচেয়ে কম। এইচ এন এর কম হওয়ার পিছনে রিজন এর হাইড্রোজেন বন্ড যে তৈরি করে, এ মার্জিনাল স্টেজে হাইড্রোজেন বন্ড তৈরি করে। তোমাকে আমি যদি বলি HCl, এ হাইড্রোজেন বন্ডই তৈরি করে না, এরও কিন্তু তড়িৎনগতা হচ্ছে 3, কিন্তু এর আকার বড় জন্য এখানে ইলেকট্রন ডেনসিটি এখানে বেশি থাকে, এখানে ইলেকট্রন ডেনসিটি কম থাকে, সেজন্য এটা করেই না। এ মোটামুটি একটা হাইড্রোজেন বন্ড তৈরি করে, এটা খুব বেশি স্ট্রং না, সেই জন্য এর স্ফুটনাঙ্ক অনেক কম, এর স্ফুটনাঙ্ক ওই দুটার চেয়ে কম। এই দুটার মধ্যে কম্পেয়ার করতে গেলে এইচএফ এর বন্ধন স্ট্রং, কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক H2 এর বেশি, H2 এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এইচএফ এর চেয়ে বেশি। কথা কি বুঝছো? কারণ অধিক পরিমাণে হাইড্রোজেন বন্ড আছে এইটার চেয়ে, এইচএফ এর চেয়ে। হ্যাঁ, এইচএফ এর চেয়ে
অধিক পরিমাণে হাইড্রোজেন বন্ড আছে, সেই জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। NH3 কেন হলো না? এই NH3 অনেক দুর্বল হাইড্রোজেন বন্ড, দুর্বল, এত বেশি দুর্বল যে এটা দুর্বল হাইড্রোজেন বন্ডের কারণে এ আসলে এখানে ফিল্ডে আসে নাই, এর কম্পিটিশন নাই এখানে, বুঝছো? ওকে, এখন আসো একটা জিনিস মনে রাখো, ভ্যান ডার ওয়ালস বন্ধন আমরা আমরা একটু এক্সাম্পল দিই, একটা জিনিস শুধু তোমাদেরকে বলে রাখি, একটু পরে আবার পড়বো জিনিসটা। মনে করো অপোলার যৌগ, অপোলার অণু, এগুলো কি মনে আছে? অপোলার অণু আমরা, বলো তো, আমি যদি বলি ফ্লোরিন, বলো তো ফ্লোরিন যে অণুটা আছে এটা কি পোলার নাকি অপোলার? বলো, এই ফ্লোরিনের অণুটা গতদিন যারা ক্লাস করছো বলো, ফ্লোরিন অণুটা পোলার নাকি অপোলার? ফ্লোরিন এটা পোলার না অপোলার? বা ক্লোরিন এটা পোলার না অপোলার? ব্রোমিন পোলার না অপোলার? বলো দেখি। আয়োডিন পোলার না অপোলার? বলো দেখি, বলো বলো বলো। অথবা CH4 কি হবে? বা C2H6 এটা পোলার না অপোলার? এগুলো কি? সবগুলো অপোলার। এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো অপোলার। NH3 তে হাইড্রোজেন বেশি, কিন্তু এখানে হাইড্রোজেন বন্ডটা অনেক স্ট্রং জন্য হাইড্রোজেন বন্ড অতগুলো ফর্ম করতে পারে না। আচ্ছা, ওকে, দেখো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অপোলার, কারণ F এবং F এর মধ্যে তরিণতার পার্থক্য তো 0, তাই না? এগুলো হচ্ছে বিশুদ্ধ সমযোজী, এগুলো সবগুলো অপোলার। যে কোনো অপোলার সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভর করে? অপোলার সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভর করে? এটা কিসের উপর নির্ভর করে? অ্যান্সার হচ্ছে অপোলার সমযোজী যৌগের অণু এবং অণুর মধ্যে থাকে ভ্যান ডার ওয়ালস বন্ধন। কি বন্ধন থাকে বলো? অণু এবং অণুর মধ্যে থাকে ভ্যান ডার ওয়ালস বন্ধন। এটা মনে রাখো, এটা নিয়ে আবার একটু আমরা পড়বো। এটার মধ্যে থাকে ভ্যান ডার ওয়ালস বন্ড, এই অণু এবং অণুর মধ্যে থাকে ভ্যান ডার ওয়ালস বন্ড, এটা থাকে। এবং ভ্যান ডার ওয়ালস বন্ড এই কথাটার অর্থ হচ্ছে আন্তঃআণবিক বন্ধন। মানে কি? এখানে একটা F2 অণু আছে, এর সাথে আরেকটা F2 অণু আছে, এর মধ্যে আছে ভ্যান ডার ওয়ালস বন্ধন, দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন। এই ভ্যান ডার ওয়ালস বন্ধন যত শক্তিশালী হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বাড়বে। তাহলে এই ভ্যান ডার ওয়ালস বন্ড যত বেশি শক্তিশালী হবে, মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বাড়বে। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট তত বাড়বে। কেন? স্ফুটনাঙ্ক বাড়বে কেন? কারণ এই বন্ধনটা যদি স্ট্রং হয়, যত বেশি স্ট্রং হবে এদেরকে তাপ দিলে সহজে দূরে যাবে না, সেই জন্য ভ্যান ডার ওয়ালস বন্ধন যত শক্তিশালী হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বাড়ে, এটা মনে রাখো। তাহলে এখন দেখো, তোমাকে আমি যদি বলি, তোমাকে নরমালি আমি যদি বলি, হ্যাঁ, যে যাদের মধ্যে অপোলার অণু হোক, যাদের মধ্যে হাইড্রোজেন বন্ড নাই, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ভর করবে সমযোজী যৌগ। দেখো, সমযোজী যৌগ যেসব অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন নেই তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আন্তঃআণবিক বন্ধনের উপর নির্ভর করে। আন্তঃআণবিক বন্ধনের শক্তিমাত্রা উপর নির্ভর করে। এই কথার অর্থ কি? মূলত আন্তঃআণবিক আন্তঃআণবিক যে বন্ধন, এটাকে আমরা মূলত বলি ভ্যান ডার ওয়ালস বন্ড।
তো এখন এই 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 বন্ধনটা যে শক্তিমাত্রাটা, এইটা কিসের উপর ডিপেন্ড করে? এই শক্তিমাত্রাটা ডিপেন্ড করে হচ্ছে, শক্তিমাত্রা বেশি হবে যদি ভর বা আকার যদি বড় হয়, ভর বা আকার যদি বেশি থাকে তাহলে সেইটার শক্তিমাত্রাটা বেশি থাকে। কথার অর্থ, এই কথাগুলোর অর্থ দেখো, এই কথাটুকু দিয়ে কথা ছোট, কিন্তু এইটা দিয়ে তুমি অনেক 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 কিছুর তুমি মানে ইনফরমেশন পাবা। কি ইনফরমেশন পাবা তোমাদেরকে বলি, ভালো করে শোনো। ধরো তোমাকে আমি বললাম যে ফ্লোরিন, ভালো করে দেখো, ফ্লোরিন বললাম, ক্লোরিন বললাম, ব্রোমিন, আয়োডিন। তোমাকে বলা হলো যে ফ্লোরিন আর ক্লোরিন, ফ্লোরিন ও ক্লোরিন হচ্ছে গ্যাস, ব্রোমিন তরল, কিন্তু আয়োডিন কঠিন কেন? এটার পিছনে রিজন তোমার কাছে জানতে চাইলো। তখন তুমি কি বলবা? তুমি বলবা যে এই যে ফ্লোরিন যে আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কি? এগুলো হচ্ছে সমযোজী, এগুলো হচ্ছে সমযোজী অণু। সমযোজী অণু কথার অর্থ কি? সমযোজী অণুর কথার অর্থ এফ এবং এফ, এই যে এটা একটা সমযোজী, মানে এর মধ্যে অণুটা হচ্ছে একটা সমযোজী অণু, তাই না? এখন এই এফ এবং আরেকটা এফ এবং এফ এর মধ্যে যে বন্ধন থাকে, এদের অণুগুলোর মধ্যে থাকে ভ্যান ডার ওয়ালস বন্ধন। এদের অণুর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন বিদ্যমান, দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন বিদ্যমান। তাহলে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন কিসের উপর ডিপেন্ড করে? আমরা জানি ভ্যান ডার ওয়ালস বন্ধন কিসের উপর ডিপেন্ড করে বলতো? যার ভর বেশি, একটু আগে পড়লাম, যার ভর বেশি, এই আন্তঃআণবিক বন্ধনগুলা ডিপেন্ড করে কার উপর? যার ভর বা আকারে বড়। তাহলে ফ্লোরিনের চেয়ে যার ভর বেশি তার ভ্যান ডার ওয়ালস বন্ধন বেশি স্ট্রং। দেখো, আমরা যদি ভরের কথা আসি, ভর বা আকারের কথায় যদি আমরা আসি, তাহলে আমরা বলবো যে ফ্লোরিনের আকার বা ভর এর চেয়ে ক্লোরিনের আকার বা ভর বেশি, তার চেয়ে ব্রোমিনের আরো বেশি, আয়োডিনের আরো বেশি। যেহেতু এগুলো বেশি, তার মানে এদের, আমি যদি বলি ভ্যান ডার ওয়ালস বন্ড, এই ভ্যান ডার ওয়ালস বন্ডটা কি হবে? ফ্লোরিনেরটা বেশি শক্তিশালী হবে, তার চেয়ে বেশি ফ্লোরিনের চেয়ে ক্লোরিনেরটা বেশি হবে, তার চেয়ে ব্রোমিনের বেশি হবে, তার চেয়ে আয়োডিনের আরো বেশি হবে। আর এই ভ্যান ডার ওয়ালস বন্ধন যত বেশি শক্তিশালী হবে, তত মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট কি হবে বলতো? বাড়বে। তার মানে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বেশি, ব্রোমিনের আরো বেশি, আয়োডিনের আরো বেশি। বুঝছো? তাহলে এই জিনিসটা মনে রাখবো। দেখো, এই একটা জিনিস দিয়ে তুমি আজকে বাসায় তুমি নিজে নিজে অনেকগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিজে নিজে বলে দিতে পারবা। মানে তুমি যেগুলো চিন্তাও করো নাই, তোমাকে যদি বলে যে CH4 এটা একটা গ্যাস, আবার মনে করো C6H14 এইটা হচ্ছে তরল, আবার C20H42 এটা কঠিন কেন? এটাও তুমি অর্গানিক কেমিস্ট্রিতে তুমি 9-10-এ পড়ছো যে 1 থেকে 4 বা 5 পর্যন্ত তোমার গ্যাস, 5 থেকে 15 পর্যন্ত তরল, এবং উপরের গুলা কঠিন। এগুলো কেন? তুমি সেম জিনিস তুমি বলবা CH4 একটা অপোলার, CH4 এর মধ্যে কি আছে? এই অণুগুলার মধ্যে কি আছে? দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন। এখন তুমি বলবা যে আমি যদি ভর বা আকারের দিকে যাই, ভর বা আকার যদি আমরা আসি, ভর বা আকারে, তাহলে CH4 এর ভরের চেয়ে অবশ্যই C6H14 মানে হেক্সেনের ভর বেশি মিথেনের চেয়ে, ইকোসেনের ভর আরো বেশি। তো ভর বেশি হইলে আমরা জানি ভ্যান ডার ওয়ালস বন্ড স্ট্রং হয়। ভ্যান ডার ওয়ালস বন্ড তার মানে কি? CH4 এর চেয়ে C6H14 এর আরো স্ট্রং, C20H42 এর আরো স্ট্রং। তার মানে আমরা ভ্যান ডার ওয়ালস বন্ধন স্ট্রং হইলে আমরা বলতে পারবো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এই জিনিসের বেশি হবে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যেহেতু বেশি, CH4 এর চেয়ে C6H14 এর বেশি এবং C20H42
এটা আরো বেশি, তাই আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে তরল, আর এটা হচ্ছে কঠিন। কথা কি বুঝছো? অনেকগুলাই আমরা এই সিদ্ধান্ত নিতে পারি। কথা কি বুঝছো? এখন দেখো আমরা আমাদের হ্যাঁ আমরা আমাদের এইবার হাইড্রোজেন বন্ড যে আমরা পড়তেছিলাম, হাইড্রোজেন বন্ড, এইবার দেখো হাইড্রোজেন বন্ডের খেলা দেখো। দেখো আমরা একটু কয়েকটা যৌগ নিই, HF, HCl, HBr, HI, চারটা করে যৌগ নিব। তোমরা আমাকে বলতে পারবা এখানে এখানে কি কোনো হাইড্রোজেন বন্ড আছে? এখানে কি কোনো হাইড্রোজেন বন্ড আছে? ইয়েস অর নো? এখানে কি কোনো হাইড্রোজেন বন্ড আছে? কোনোটা হাইড্রোজেন বন্ড আছে? বলো, এখানে কি কোনো হাইড্রোজেন বন্ড আছে নাকি নাই? কোনটা? হাইড্রোজেন বন্ড এখানে আছে। হাইড্রোজেন বন্ড যদি থাকে, যেটাতে হাইড্রোজেন বন্ড থাকবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সর্বাধিক হবে। হাইড্রোজেন বন্ড যদি না থাকে, বলো হাইড্রোজেন বন্ড আছে? আছে কোনো? আছে। কোনটা? HF, HF এ হাইড্রোজেন বন্ড আছে। এই HF এর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে না? আছে। আমরা জানি হাইড্রোজেন বন্ড কোথায় থাকবে? হাইড্রোজেনের সাথে FON, ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন। তাহলে HF এ তো হাইড্রোজেন বন্ড আছে। HCl এ হাইড্রোজেন বন্ড আছে না? নাই। HBr এ আছে না? নাই। HI এ আছে না? নাই। আচ্ছা বলো, এদের হাইড্রোজেন বন্ড নাই, তাহলে এদের মধ্যকার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিসের উপর ডিপেন্ড করবে? এই যে এগুলোর মধ্যকার কিসের উপর ডিপেন্ড করবে? ভ্যান ডার ওয়ালস বন্ড, যার ভর বেশি। তোমরা জানো ক্লোরিনের চেয়ে ব্রোমিনের ভর বেশি, ব্রোমিনের চেয়ে আয়োডিনের ভর বেশি। তার মানে আমরা যদি ভ্যান ডার ওয়ালস বন্ডের যদি আমরা শক্তিক্রমটা আমরা হিসাব করি, মানে ভরের শক্তিক্রমটা যদি আমরা হিসাব করি, যে HCl এর চেয়ে HBr এর ভর বেশি, HI এর ভর আরো বেশি, তার মানে এর ভ্যান ডার ওয়ালস বন্ধনটাও স্ট্রং হবে, এবং ভ্যান ডার ওয়ালস বন্ধন যখন স্ট্রং হবে তার মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কও বেশি হবে। তার মানে আমরা বলতে পারবো যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের যে ক্রমটা হবে সেটা হচ্ছে HCl এর চেয়ে HBr এর বেশি হবে, HI এর বেশি হবে। কেন? কারণ এই এদের বিষয়টা হচ্ছে আমাদের এদের বিষয়টা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ড। কিন্তু HF এর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, যার কাছে হাইড্রোজেন বন্ড থাকবে সেটার অত্যাধিক হবে। দেখো কাহিনীটা দেখো আগে। এইটা যদি HCl হয়, এইটা মনে করো HCl, এইটা মনে করো HBr, এইটা মনে করো HI, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিন্তু এদের সবার বাবা থাকবে HF। HF এরটা সবচেয়ে বেশি। বলো HF এরটা কেন সবচেয়ে বেশি? HF এরটা সবচেয়ে বেশি কারণ এর মধ্যে কি আছে? হাইড্রোজেন বন্ড আছে। হাইড্রোজেন বন্ড থাকলে সবচেয়ে বেশি হবে। আর বাকিগুলোতে হাইড্রোজেন বন্ড নাই, এদের ভ্যান ডার ওয়ালস বন্ডের ক্রম হবে এরকম। সবাই কি বুঝেছো? সবাই বুঝছো? কারা কারা বুঝছো একটু জানাও। বলো 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 কোথায়, মানে বুঝছো কিনা? HF এ হাইড্রোজেন বন্ড আছে। HF এ যেহেতু হাইড্রোজেন বন্ড আছে এ বেশি। আর এগুলোতে কি আছে? ভ্যান ডার ওয়ালস বন্ড। ভ্যান ডার ওয়ালস বন্ডের বেলা ক্রমটা হবে যার ভর বেশি তার ভ্যান ডার ওয়ালস বন্ড স্ট্রং। এর ভর বেশি তাই এর চেয়ে এর বেশি, তার চেয়ে এর বেশি, এই তিনটাতে ভ্যান ডার ওয়ালস বন্ড। আর যেটাতে হাইড্রোজেন বন্ড আছে সে তো সবচেয়ে বেশি। বুঝলা? ক্লিয়ার? পারবা? বুঝছো? ক্লিয়ার? আচ্ছা এইবার মনে করো 16 এ H2O, H2S, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। বলো এগুলোর মধ্যে কি হবে? একইভাবে সেম ভাবে দেখো, সেম ভাবে এই যে সালফার, এখানে কি হাইড্রোজেন বন্ড আছে? এই হাইড্রোজেন বন্ড নাই। H এর সাথে FON, H এর সাথে O আছে। এই যে পানির মধ্যে হাইড্রোজেন বন্ড আছে। বাকিগুলোতে আছে হাইড্রোজেন বন্ড না? বাকিগুলোতে তো নাই। বাকিগুলোতে তাহলে কিসের উপর ডিপেন্ড করবে? ভ্যান ডার ওয়ালস বন্ডের উপরে। বাকিগুলোতে ভ্যান ডার ওয়ালস বন্ড, তাহলে ভ্যান ডার ওয়ালস বন্ড
H2S এর যে ভ্যান ডার ওয়ালস বন্ড তার চেয়ে H2Ac মানে সেলেনিয়ামের বেশি, H2Te অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়ামের আরো বেশি। কিন্তু যেখানে হাইড্রোজেন বন্ড আছে H2O তে, যেহেতু হাইড্রোজেন বন্ড আছে এর সবচেয়ে বেশি। কেন বেশি? এই হাইড্রোজেন বন্ডের কারণে সবচেয়ে বেশি। এই তিনটাতে কেন কম? ভ্যান ডার ওয়ালস বন্ডের কারণে কম। সবাই কি বুঝছো? একটু আমাকে বলো 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 বুঝছো কিনা? ক্লিয়ার? একজন বলছে যে কমপ্লেক্স আয়নের হাইব্রিডাইজেশন। কমপ্লেক্স আয়নের হাইব্রিডাইজেশন তো ব্লক কেমিস্ট্রিতে, ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল যখন পড়বো তখন, তাই না? এই যে আমাদের বন্ধন পার্ট শেষ হচ্ছে, তারপরে পর্যাবৃত্ত ধর্ম, তারপরে ব্লক কেমিস্ট্রি। ব্লক কেমিস্ট্রির মধ্যে ডি ব্লকই সবচেয়ে বেশি পড়াবো, পি এবং ডি এটাই তো আসবে পরীক্ষায়। বুঝছো? ক্লিয়ার? এখন দেখো সেম ভাবে আমি যদি বলি অ্যামোনিয়া, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো যদি বলি আমরা, ঠিক আছে, তাহলে কি হবে? তো আবার এখানে হাইড্রোজেন বন্ড কোথায় আছে? অ্যামোনিয়াতে, তাহলে অ্যামোনিয়াটা বেশি হবে, তারপরে আগের মতো এরকম করেই যাবে, তাই না? এরকম করেই যাবে। এখানে হবে ফসফরাস, আর্সেনিক, তারপরে হবে অ্যান্টিমনি। বুঝলা? ক্লিয়ার? বুঝেছো? নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা, এই বরাবর কি মানে এই বরাবর হচ্ছে গ্রুপের হাইড্রাইট, গ্রুপের হাইড্রাইট, মানে নাইট্রোজেন ফসফরাস এই বরাবর কি হইছে, মানে গ্রুপের হাইড্রাইট বরাবর হাইড্রাইট গুলা যাচ্ছে, গ্রুপের হাইড্রাইট গুলো যাচ্ছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে এইটা তো 2 নম্বর পর্যায়ে, এটা 3, এটা 4, এটা 5। এটা পিরিয়ড দাও, পর্যায়ে দাও, বাংলাতে দাও পর্যায়, পর্যায়, এই বরাবর দাও পর্যায়। পর্যায় কেন? কারণ ফ্লোরিন দ্বিতীয় পর্যায়ে, তারপরে তৃতীয় পর্যায়ে ক্লোরিন, চতুর্থ পঞ্চম পর্যায়ের হাইড্রাইট গুলা দিচ্ছ। আচ্ছা বলো বলো, কার্বন দিয়ে যদি দেই, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপরে টিন, এসেন, এগুলোতে কি হবে বলো তো বলো তো বলো তো বলো তো? এইখানেও কি সেম হবে কিনা? ইয়েস অর নো? এরকম হবে কিনা বলো? এরকম হবে কিনা? জিনিসটা এরকম হবে কিনা? ইয়েস অর নো? এরকম হবে? এরকম কি হবে? এরকম কি হবে বলো? অ্যান্সার হচ্ছে এখানে কিন্তু এরকম হবে না। কেন এরকম হবে না বলো তো? কারণ এখানে কোনো হাইড্রোজেন বন্ড নাই। এই কার্বনের সাথে বা কারোর সাথে কি হাইড্রোজেন বন্ড তৈরি করে না? এখানে কিন্তু CH4, তারপরেই কিন্তু SiH4, তারপরে কিন্তু তোমার GH4, বুঝছো, জার্মেনিয়াম, তারপরে কিন্তু SnH4। এটা কিন্তু সিরিয়ালি যাবে, যার ভর বেশি। এখানে কোনো হাইড্রোজেন বন্ড নাই। যেখানে হাইড্রোজেন বন্ড ছিল, এই জায়গায় হাইড্রোজেন বন্ড ছিল জন্য এ উপরে চলে গেছে, এ উপরে চলে গেছে। এখানে হাইড্রোজেন বন্ড ছিল জন্য উপরে গেছে, এর হাইড্রোজেন বন্ড ছিল জন্য উপরে গেছে। কিন্তু এই মিথেনের ক্ষেত্রে তো এখানে তো কোনো হাইড্রোজেন বন্ড নাই, হাইড্রোজেন বন্ড নাই। তাই হাইড্রোজেন বন্ড নাই থাকার ফলে তোমার কি হবে? তোমার এইখানে জাস্ট নরমালি বাড়বে। একজন বলছে হাইড্রোজেন বন্ধন থাকলে কেন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে? এইটাই তো প্রথমে পড়ালাম যে হাইড্রোজেন বন্ধন যদি থাকে, হাইড্রোজেন বন্ধন মানে কি? এই যে এইচ এর সাথে মনে করো এফ, এর মানে শেয়ার কিন্তু ইলেকট্রন এই নিজের দিকে টেনে নিচ্ছে, এ হইছে মাইনাস, এ হইছে প্লাস, এ হইছে প্লাস, এ হইছে মাইনাস। এখন এই দুইটার মধ্যে নরমালি ভ্যান ডার ওয়ালস বন্ধন আছে, অণুর মধ্যে একটা বন্ধন থাকে, সেই বন্ধন আছে। সেইটা না দিয়ে তোমার যদি হাইড্রোজেন বন্ধন হয়, হাইড্রোজেন বন্ধন মানে অধিক ঋণাত্মক হওয়ার ফলে এ অনেক মাইনাস, এ অনেক প্লাস, এই প্লাস আর মাইনাসের মধ্যে অনেক আকর্ষণ। এখন তাপ দিলে এরা তো সহজে দূরে যাইতে চাবে না, যত মানে কম তাপেই এরা সহজে দূরে যাবে না,
অনেক বেশি তাপ দিতে হবে যাতে করে হাইড্রোজেন বন্ধনটা ভাঙতে হয়। সেই জন্য হাইড্রোজেন বন্ধন থাকলে অবশ্যই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার, বুঝেছো কিনা একটু জানাও। হাইড্রোজেন বন্ড থাকলে এই কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, কারণ ওই বন্ধনটা তো আটকায় ধরে রাখছে দুইটা অণু থেকে, মানে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় অণু, গ্যাসীয় হওয়ার জন্য কি করতে হবে, অণু থেকে অণু দূরে যাইতে হবে। অণু যখন কাছাকাছি থাকে তাহলে হয় কঠিন, তাই না? এই যে একবারে কাছাকাছি কাছাকাছি যখন থাকে এগুলো হয় কি কঠিন। মোটামুটি যখন একটা ডিস্টেন্সে থাকে তখন কি হয়, তখন হয় তরল। এরকম অবস্থায় যখন থাকে তখন হয় তরল। আর গ্যাসিয়াস মানে কি, গ্যাসিয়াস মানে একবারে দূরে দূরে থাকা মানে গ্যাসিয়াস। তার অণু থেকে অণু দূরে সরে নিয়ে যাইতে হবে না, কঠিন থেকে তরল বানাইতে হলে এই অণুগুলার তো ডিস্টেন্স বাড়াইতে হবে, অণুগুলার ডিস্টেন্স কি বাড়াইতে হবে না? বুঝছো? ওকে, বুঝছো? ক্লিয়ার? হাইড্রোজেন বন্ধন থাকলে বেশি তাপ দেওয়া লাগবে, ডিস্টেন্স বাড়াইতে বেশি তাপ দেওয়া লাগবে। বুঝেছো কি বুঝোনি? বলা পাইন বলো, বুঝছো? এখন দেখো, এখন হাইড্রোজেন বন্ধনের কিছু ইম্পর্টেন্ট জিনিস, হাইড্রোজেন বন্ড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এটার গুরুত্বপূর্ণ প্রয়োগ কথাটা আমি বলি। প্রয়োগ, হাইড্রোজেন বন্ডের কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগ। 1 নাম্বার প্রয়োগ, আচ্ছা তোমার পৃথিবীতে যতগুলা কঠিন পদার্থ, মানে যতগুলা কঠিন পদার্থ আছে এদের ঘনত্ব বেশি নাকি তরল পদার্থের ঘনত্ব বেশি? কি মনে হয় তোমার, বলো তো? কঠিন পদার্থের ঘনত্ব বেশি নাকি তরল পদার্থের? বলো, কঠিনের ঘনত্ব বেশি নাকি তরলের? কার ঘনত্ব বেশি বলো, কার ঘনত্ব বেশি? কঠিন পদার্থের নাকি তরল পদার্থের? কার ঘনত্ব বেশি? প্রতিটি অণুর সাথে হাইড্রোজেন বন্ধন থাকার সাথে হাইড্রোজেন নাই কেন? হাইড্রোজেন বন্ধন শুধুই FON, ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেনের ক্ষেত্রেই হাইড্রোজেন বন্ধন প্রযোজ্য, কারণ ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন আকারে ছোট এবং অধিক তড়িৎঋণাত্মক। এদের তড়িৎঋণাত্মকতা অনেক অনেক বেশি এবং এরা আকারে ছোট, তাই এদের ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি, ইলেকট্রন অনেক অনেক বেশি চায়, তাই এরা পুরোপুরি মাইনাস, এরা পুরোপুরি প্লাস হয়। এই ক্ষেত্রেই হাইড্রোজেন বন্ধনটা বিদ্যমান থাকে, হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন। বুঝছো? বলো, কঠিন পদার্থের বেশি নাকি তরল পদার্থ? হ্যাঁ, ঘনত্ব হচ্ছে কঠিনের বেশি, আমরা জানি কঠিনের বেশি তরলের কম, কঠিনের বেশি আর তরলের কি কম, এটাই তো। কিন্তু পানির ক্ষেত্রে উল্টা। তুমি কি জানো যে পানি এবং বরফ আর পানির ক্ষেত্রে বরফের ঘনত্ব বেশি নাকি পানির ঘনত্ব বেশি? তোমরা কি জানো? বরফের ঘনত্ব কিন্তু কম আর পানির ঘনত্ব কিন্তু বেশি। কি জানো তোমরা? বরফের ঘনত্ব কিন্তু কম, পানির ঘনত্ব বেশি। এটা হচ্ছে উল্টা। পানির ক্ষেত্রে মানে মনে রাখবা যে সবচেয়ে বেশি পরিমাণে ঘনত্ব হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসের পানি। 4 ডিগ্রি সেলসিয়াসে পানির ঘনত্ব সবচেয়ে বেশি, 4 ডিগ্রি সেলসিয়াসে পানির ঘনত্ব, সেটাকে বলা হয় 1 গ্রাম পার সিসি। পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি বা 1000 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তার মানে এর নিচে গেলেও কমবে, উপরে গেলেও কমবে। বুঝছো? তো এই পানির ক্ষেত্রে এই ব্যতিক্রম যে ঘটনাটা ঘটে, এই যে ব্যতিক্রমী যে ঘটনাটা ঘটে, এর আসলে ঘনত্ব আসলে কম। হ্যাঁ, এই কারণেই কিন্তু আমাদের বরফ পানিতে ভাসে না। ওকে, এখন ঘটনা যেটা, সেটা হলো যে এই যে বরফের ঘনত্ব যে কম, তুমি তো এমনিতেই বরফের ঘনত্ব যে কম, মানে ঘনত্ব কম মানে আয়তন বেশি, এটা তোমার কি বাস্তবিক প্রয়োগ আছে না? বাস্তবিক প্রয়োগ মানে তুমি ফ্রিজের মধ্যে পানি রেখে দিছো, বা একবারে ভর্তি করে বোতলের মধ্যে পানি রেখে দিও তো ডিপ ফ্রিজের মধ্যে, পুরাটা যদি একেবারে বরফ হয়ে যায়, তারপরে দেখবা
বের করে দেখবা ফেটে গেছে। এই পুরা পানি যদি ভর্তি করে পানি রেখে দাও, বোতল ফেটে যাবে। তুমি যদি পানিটা পুরোপুরি বরফ হয়ে গেলে দেখবা যে বোতল ফেটে যাবে। তুমি শীত প্রধান দেশে এই পাইপ লাইন দিয়ে যে পানি যায়, এইটা শীতকালে যদি পুরোপুরি বরফ হয়ে যায়, ওই পাইপ লাইন গুলো ফেটে যায়। কারণ বরফের যে ঘনত্ব, এই বরফের ঘনত্ব কম, মানে আয়তন বেশি, তাই এটা কিন্তু ফেটে যায়। বুঝছো? ওকে ওকে। একজন বলছে পারদের উপর লোহা ভাসে কেন? ওইটা তো ওই যে অপসারিত পানির ওজন বাড়ায় দেওয়া হয়। ফাঁপা স্ট্রাকচার তৈরি করলে তো সবকিছুই ভাসানো সম্ভব। ফাঁপা স্ট্রাকচার যদি তুমি তৈরি করো, ফাঁপা স্ট্রাকচার তৈরি করো না জাহাজে, ফাঁপা স্ট্রাকচার, এটা তো তোমাদের ফিজিক্সে আছে, যে অপসারিত পানির ওজন যদি তুমি বাড়ায় দাও, তাহলে সেইটা বিষয় আলাদা, সেটার সাথে তো এইটা সম্পর্ক নাই। এটা সলিড একবারে নিরেট হিসাবে তুমি যদি একটা লোহা রাখো, তাহলে লোহা কি পানিতে ভাসবে? লোহা তো পানিতে ভাসবে না। মানে যার ঘনত্ব বেশি সেটা ডুবে যাবে যদি নিরেট অবস্থায় থাকে। আর ফাঁপা অবস্থায়, ওটা তো ফিজিক্সে পড়ছে, অপসারিত পানির ওজন যদি বেশি হয়। তো ঠিক আছে, ওকে, ফাঁপা করে দিলে ওই জিনিসটা ঘটে। আচ্ছা, বরফের ঘনত্ব হচ্ছে কম, পানির ঘনত্ব হচ্ছে বেশি। এখন ঘটনা হচ্ছে যে এর ঘনত্ব যে কম, অর্থাৎ আয়তন যে বেশি, এটার পিছনে রিজন কি? এটার পিছনে রিজন হচ্ছে হাইড্রোজেন বন্ড দ্বারা ষড়ভুজাকৃতি আকৃতি তৈরি করে। ষড়ভুজাকৃতি তৈরি করে, ষড়ভুজাকৃতি। এটা হচ্ছে বরফের ক্ষেত্রে। কিরকম দেখো, এটা কিভাবে আঁকবা? এই যে অক্সিজেন দিবা, হাইড্রোজেন দিবা, ডট ডট দিবা, অক্সিজেন দিবা, হাইড্রোজেন দিবা, ডট ডট দিবা, তারপর অক্সিজেন দিবা, হাইড্রোজেন দিবা, ডট ডট দিবা। ঠিক আছে, এখন এটা তো দুইটা হাইড্রোজেন লাগবে, এখানে দুইটা হাইড্রোজেন লাগবে, এখানে দুইটা হাইড্রোজেন লাগবে। এই তো দেখো, তো এখানে আগে এটা আগে তোমরা আঁকো। এইভাবে করে আঁকতে পারো, থামো, এইভাবে করে আঁকো, এইভাবে আঁকো। অক্সিজেন, বেনজিনের মতো আগে অক্সিজেন গুলা দাও, তাহলে সুবিধা হবে। বেনজিনের মতো, বেনজিনের স্ট্রাকচার এরকম না? এই বেনজিনের স্ট্রাকচার এরকম না? এইভাবে করে এই জায়গায় অক্সিজেন দাও, এই জায়গায় অক্সিজেন দাও, এই জায়গায় অক্সিজেন, এই জায়গায় অক্সিজেন, এই জায়গায় অক্সিজেন দাও। আগে অক্সিজেন গুলা দাও, বেনজিনের মতো অক্সিজেন গুলা দাও। ঠিক আছে, বেনজিনের মতো অক্সিজেন গুলাকে দিয়ে দাও, অক্সিজেন গুলাকে দিয়ে দাও। ঠিক আছে, এটা আগে দাও। পুরা ষড়ভুজ আকৃতিটা আমি দেখাই দিচ্ছি। এইবার এক পাশে এইচ দাও, এই পাশে ডট ডট দাও। আবার এখানে একটা এইচ দাও, এখানে একটা ডট ডট দাও। এখানে একটা এইচ দাও, এখানে একটা ডট ডট দাও। এখানে একটা এইচ দাও, এখানে একটা ডট ডট দাও। এখানে একটা এইচ দাও, এখানে ডট ডট দাও। এখানে এইচ দাও, এখানে ডট ডট দাও। এখন H2O, তো এই জায়গায় একটা এইচ আসবে, 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 এই জায়গায় একটা এইচ আসবে। দেখো, বরফের ক্ষেত্রে দেখো, এই যে বরফ মানে তো H2O। এই যে H2O যে আছে, এই H2Oটা এই পাশে হাইড্রোজেন বন্ড, এই পাশে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত আছে। এই পাশের হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ড, এই পাশের অক্সিজেনটা এই পাশের হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এইভাবে করে একটা ষড়ভুজাকৃতি আকৃতি তৈরি করে, ষড়ভুজাকৃতি আকৃতি তৈরি করে। তো ষড়ভুজাকৃতি আকৃতি তৈরি করলে কি ক্ষতি? ষড়ভুজাকৃতি আকৃতি তৈরি করলে এই মাঝখানটা কি হয়ে যায়? ফাঁপা হয়ে যায়। এটা মাঝখানটা ফাঁপা, মাঝখানটা যদি ফাঁপা হয়, তাই বরফের মধ্যে দেখবা ম্যাক্সিমাম জায়গায় ফাঁপা, কিন্তু এটা কিন্তু ফাঁপা একটা জিনিস। এটা পুরোপুরি সলিড না, পুরাটাই দেখবা মানে পুরাটা অবস্থাটা মানে ইউনিফর্ম না, একবার পাথরের মতো যে পুরাটা সব জায়গায় অণু আছে তা না। বেশিরভাগ জায়গায় এগুলো হচ্ছে ফাঁকা জায়গা। তাই বেশিরভাগ জায়গা যেহেতু ফাঁকা, তাহলে আয়তনটা বেড়ে গেছে, তার মানে এর ঘনত্ব কমে যায়। বুঝতে পারছো? বলো বুঝছো কিনা, ক্লিয়ার হইছো? একটু জানো তো। এইটা হচ্ছে রিজন কি কারণে, মানে কি কারণে আমাদের বরফের ঘনত্ব
পানির চেয়ে কম। বরফের ঘনত্ব কেন পানির চেয়ে কম, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আবার এইটার আরো একটা প্রয়োগের কথা যদি আমি বলি, এই ডিএনএ ডাবল হেলিক্স গঠন পড়েছো তোমরা? কি বায়োলজিতে পড়েছো? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এগুলো পড়ছো? অ্যাডেনিন আর থাইমিন, এই যে ক্ষারকগুলা যে আছে, এই ক্ষারকগুলা যে আছে, বেসগুলা যেগুলো আছে, এগুলো অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এগুলো কি পড়েছো তোমরা? ইয়েস অর নো? বায়োলজিতে পড়েছো না? এই ক্ষারকগুলা, এই যে ডাবল হেলিক্স গঠন করে যখন থাকে এই ক্ষারকগুলা, তোমরা কি জানো অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে, দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। গুয়ানিন এবং সাইটোসিন তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। তাহলে এই জায়গাতেও কিন্তু তোমার ডিএনএ এর মধ্যেও কিন্তু তোমার হাইড্রোজেন বন্ড আছে, ডিএনএ এর মধ্যেও কিন্তু তোমাদের হাইড্রোজেন বন্ড আছে। অ্যাডেনিন এবং থাইমিন এগুলো কি ক্ষারক না, বেস? অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ধন আছে, এবং গুয়ানিন, সাইটোসিনের মধ্যেও কিন্তু তিনটা হাইড্রোজেন বন্ড থাকে। তো এই হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। তো হাইড্রোজেন বন্ড সব জায়গায়, তোমরা এরপরে তোমাদেরকে যখন ইয়াতে পড়াবো, অর্গানিক কেমিস্ট্রি পড়াবো, তখন তোমরা দেখবা হাইড্রোজেন বন্ড আরো কোথায় কোথায় কাজে লাগতেছে, এবং মানে পেপটাইড বন্ধনে কিভাবে করে হাইড্রোজেন বন্ড আসে, মানে প্রোটিন যেগুলো আছে, হ্যাঁ, প্রোটিনের মধ্যে কিভাবে করে হাইড্রোজেন বন্ড কাজ করে, এগুলো তোমরা দেখবা। এগুলো সবগুলোতে কিন্তু হাইড্রোজেন বন্ডের কাজ আছে। আমি দুইটা ইম্পর্টেন্ট হাইড্রোজেন বন্ডের কাজ বলে দিলাম, দুইটা জিনিস, এটা মাথায় রাখবা। বায়োলজি পড়ি না, আচ্ছা ঠিক আছে। ওকে, এইবার শোনো, এইবার আমাদের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে আমরা এই আর বাকি যে বন্ধনগুলো আছে, এই বন্ধনগুলা নিয়ে আমরা একটু ধারণা নিই। কোন বন্ধনগুলা? এখানে যে লিখেছিলাম, এই যে আয়ন ডাইপোল বন্ড, তারপর ডাইপোল ডাইপোল বন্ড, লন্ডন বল, এগুলো জিনিসগুলা কি, এই জিনিসগুলা কি, এইটা আমরা ধারণা নিই। প্রথমত আমি ওই বন্ধনগুলা নিয়ে ধারণা নিলে আমাদের হয়ে যাবে, বাকি কাজটা আমাদের শেষ, মানে বাকি সব পড়াশোনা আমাদের শেষ। ঠিক আছে, আমরা মোটামুটি পড়ে ফেলছি সবকিছু। আচ্ছা, ওকে, আমরা যে পড়বো আমাদের প্রথম জিনিসটা আমরা কি পড়বো, দেখো আয়ন ডাইপোল বন্ড, আয়ন ডাইপোল বন্ধন। আয়ন ডাইপোল বন্ধন মানে, শুনো, ডাইপোল মানে এই যে ডাইপোল যেখানে ইউজ করব মনে রাখবা। আচ্ছা, উপরে লিখে দেই জিনিসটা, আমি যেখানে ডাইপোল ইউজ করব, ডাইপোল মানে পোলার অণু, মানে পোলার অণুগুলাই তো দুইটা পোল তৈরি করে। ডাইপোল মানে যেগুলো পোলার অণু যেগুলো আছে, সেগুলোকে বলবো ডাইপোল। আর যেগুলো আবিষ্ট ডাইপোল নামে কিছু জনকে ডাকবো, আবিষ্ট ডাইপোল মানে যারা অপোলার অণু। মানে অপোলার অণু কেন? যারা পোলারিটি সৃষ্টি করে নাই কিন্তু তাদের উপর আবিষ্ট হয়েছে, ইনডিউসড ডাইপোল, এটা হয়েছে, বুঝছো? ইনডিউসড ডাইপোল যেটা হয়েছে। তো এখন ঘটনা হয়েছে যে মনে করো একটা আয়ন আছে, মনে করো সোডিয়াম আয়ন, আর একটা ডাইপোল আছে, বলো তো H2O কি? এই H2O কি পোলার অণু না? H2O, তার মানে ও একটা ডাইপোল। H2O এর কাছে কি আছে? এখানে H আছে, এখানে H আছে, এটাকে যদি বলি ডেল প্লাস, এটা যদি বলি আমরা ডেল প্লাস, তাহলে এটা 2 ডেল মাইনাস। তাহলে এইটার সাথে এইটার যে এই যে বন্ধনটা যে আছে, এইটাকেই বলবো আমরা আয়ন ডাইপোল বন্ধন। মানে এই পাশে একটা পোলার অণু আছে আর এই পাশে একটা আয়ন আছে, এই পাশে আয়ন, এ তো আয়ন, এই পাশেরটা হচ্ছে আয়ন। আপনি যে উদাহরণগুলো দেন এগুলো চর্চা করলেই হবে না? হ্যাঁ, আমি যা দিছি এর বাইরে একটাও পড়তে হবে না। শুনো, আবার বলে রাখি, আমি যা পড়াচ্ছি এটার বাইরে কিচ্ছু পড়তে হবে না তোমাদের, শুধু আমার সাথে প্র্যাকটিস করবা, পরে প্র্যাকটিস করবা, তাহলেই হয়ে যাবে। মানে আমি এরকম করে একটা পড়াচ্ছি আর একটা পড়াচ্ছি না, এরকম কিছু নাই। আমি যা পড়াচ্ছি দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। বুঝতে পারছো? তুমি যদি এটা ঠিকমতো করে বুঝে, এটা গলদকরণ করে
তুমি যদি আত্মস্থ করতে পারো, যদি তোমার মধ্যে তোমার যদি বুঝতে পারো, পুরাপুরিটা যদি তোমার ব্রেইনের মধ্যে ঢুকে যায়, তাহলে আর কিছু লাগবে না। একাডেমিক টু অ্যাডমিশন প্র্যাকটিস করলে দেখবে যে সব এর মধ্যেই আছে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আছে হচ্ছে কি সোডিয়াম প্লাস, আর এখানে কি আছে, এটা একটা ডাইপোল, মানে সোডিয়াম প্লাসটা হচ্ছে একটা আয়ন, আর এটা হচ্ছে পোলার অণু। পোলার অণু মানে ডাইপোল, এই জন্য এটাকে বলবো আমরা আয়ন ডাইপোল বন্ধন। সবাই কি বুঝেছো? এটা কি বুঝেছো? এই জন্য এটাকে বলবো আমরা আয়ন ডাইপোল বন্ধন। আচ্ছা, আমার ক্লাসের কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে। আমার ক্লাসের একটা বৈশিষ্ট্য হলো যে কেউ যদি ক্লাস না করে শুধুমাত্র লেকচার শিট দেখে বা পিডিএফ দেখে, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। কারণ লেকচার শিট পিডিএফ মানে তো বই তো বইই আছে। অবশ্যই ক্লাস করা লাগবে, তাই না? ক্লাস করা লাগবে, ক্লাস না করলে কিচ্ছু হবে না, ক্লাস করাই লাগবে। আয়ন ডাইপোল বন্ধন, তারপরে আরেকটা হবে ডাইপোল ডাইপোল বন্ধন। আচ্ছা, ডাইপোল ডাইপোল বন্ধন, মনে করো দুইটা পোলার অণু। একটা চমৎকার এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা আরেকটা জিনিস কনসেপ্টটা ক্লিয়ার হবে। খুবই চমৎকার একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। মনে করো তোমার কাছে আছে HCl, তোমার কাছে আছে HCl, তোমার কাছে আছে HCl, বলো তো এইচ এর এইখানে কি এইচ আর সিএল এর মধ্যে তরিণতা কার বেশি? ক্লোরিনের। তাহলে এই ক্লোরিন হচ্ছে মাইনাস, এইচ হচ্ছে প্লাস, এখানে এইচ হচ্ছে প্লাস, ক্লোরিন হচ্ছে মাইনাস, এইচ হচ্ছে প্লাস, ক্লোরিন হচ্ছে মাইনাস। এখন দেখো এর প্লাস আর এর মাইনাসের মধ্যে কি বন্ধন থাকবে? এই যে বন্ধনটা যে আছে, বলো তো এর নাম কি হাইড্রোজেন বন্ধন? না, এর নাম তো হাইড্রোজেন বন্ধন না। কেন না? কারণ এখানে তো ফ্লোরিন অক্সিজেন বা নাইট্রোজেন নাই। কারণ হাইড্রোজেনের সাথে ফ্লোরিন অক্সিজেন বা নাইট্রোজেন থাকলে এটা হাইড্রোজেন বন্ধন হইতো। এইটার নাম হচ্ছে ডাইপোল ডাইপোল বন্ধন, মানে দুইটাই ডাইপোল। ডাইপোল মানে পোলার অণু, এই যে পোলার অণু দুইটাই, ডাইপোল মানে পোলার অণু। তাহলে এই পাশেও পোলার, এই পাশেও পোলার, সেই জন্য এটাকে বলবো আমরা ডাইপোল ডাইপোল বন্ধন। কথা কি বুঝছো? এই বন্ধনটা হাইড্রোজেন বন্ধনের চেয়ে দুর্বল, কথা কি ক্লিয়ার? মানে তোমার এইটারই আপডেটেড ভার্সন কিন্তু হাইড্রোজেন বন্ধন, এইটারই আপডেটেড ভার্সন হচ্ছে হাইড্রোজেন বন্ধন। যেখানে কি থাকবে? যেখানে হাইড্রোজেনের সাথে কি থাকবে বলো? হাইড্রোজেন বন্ধনে কি থাকে? হাইড্রোজেনের সাথে ফ্লোরিন অক্সিজেন বা নাইট্রোজেন থাকে। ডাইপোল ডাইপোল বন্ডেরই হাইড্রোজেনের সাথে যদি FON এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকে, তাহলে সেটাকে তুমি হাইড্রোজেন বন্ধন বলবা। হ্যাঁ, এই যে এইটা থাকলে এটাকে বলবো আমরা হাইড্রোজেন বন্ধন। এই ডাইপোল ডাইপোল বন্ডের মধ্যে যদি অপর অণুটা ফ্লোরিন অক্সিজেন আর নাইট্রোজেন হয়, তাহলে সেটাকে বলবো আমরা হাইড্রোজেন বন্ধন। সবাই কি বুঝছো? এই ক্লিয়ার হইছো? বলো এই দুটার মধ্যে ডিফারেন্স বুঝছো? একটা হচ্ছে আয়ন ডাইপোল, মানে এক পাশে আয়ন থাকবে, এক পাশে পোলার অণু থাকবে। আরেকটা হচ্ছে ডাইপোল ডাইপোল, মানে দুই পাশে পোলার অণু। আর দুই পাশেই পোলার অণু, ঠিক আছে, এটাও পোলার এটাও পোলার, ডাইপোল ডাইপোল তো, কিন্তু একটা ফ্লোরিন অক্সিজেন বা নাইট্রোজেন যদি হাইড্রোজেনের সাথে থাকে, সেটা হাইড্রোজেন বন্ড হবে। বুঝছো? এখন আরেক টাইপের হইতে পারে, দেখো ডাইপোল আবিষ্ট ডাইপোল, ডাইপোল আবিষ্ট ডাইপোল। ডাইপোল আবিষ্ট ডাইপোল মানে কি? ডাইপোল আবিষ্ট ডাইপোল মানে এক পাশে পোলার, ডাইপোল মানে তো পোলার, আবিষ্ট ডাইপোল মানে অপোলার, মানে এক পাশে থাকবে পোলার, মনে করো HCl এক পাশে পোলার, আরেক পাশে মনে করো অপোলার একটা অণু। হ্যাঁ, অপোলার একটা অণু, ধরো CH4 একটা অণু, হ্যাঁ, অথবা HI একটা অণু, অথবা ক্লোরিন দেই, ক্লোরিন। আচ্ছা, এখানে এটা পোলার দেই, এটা ক্লোরিন দেই, ক্লোরিন অণু। তো এটা কি হবে দেখো, এইটা কি পোলার না? এটা পোলার না, কারণ এটা কি ডেল প্লাস আর এটা কি ডেল মাইনাস, এটা পোলার মানে ডাইপোল, বলছি পোলার মানে ডাইপোল। আর এটা অপোলার মানে আবিষ্ট ডাইপোল, মানে এটা অপোলার। এখন এর প্রভাবে দেখো, এর যে মাইনাসটা আছে, মাইনাস মানে কি ইলেকট্রন বেশি, এর প্রভাবে এইখানকার ইলেকট্রন গুলাকে অভিকর্ষণ করবে, তাই এইটা আংশিক প্লাসে পরিণত হবে, এইটা আংশিক মাইনাসে পরিণত হবে। কারণ কি, এইখানকার এই যে HF যে আছে, এখানকার যে তোমার HF আছে,
এইচএফ এর মধ্যে কি এটা ডেল প্লাস এটা ডেল মাইনাস, এখানে ইলেকট্রন ঘনত্ব এখানে বেশি এই পাশে বেশি, তাই এই ইলেকট্রন গুলাকে কি করবে, নরমালি তো এর কোনো প্লাস মাইনাস নেই, এই নরমালি এর প্লাস মাইনাস আছে, নরমালি কি এর প্লাস মাইনাস আছে, নাই, কিন্তু এর প্রভাবে কি করবে, এইটার প্রভাবে এর প্রভাবে কি করবে, এর ইলেকট্রন গুলো এই পাশে ঠেলে দিবে, এ তখন প্লাস হবে এ মাইনাস হবে, তখন এর মধ্যে একটা বন্ধন হবে, এইটাকে বলবো ডাইপোল আবিষ্ট ডাইপোল। বুঝছো, ডাইপোল আবিষ্ট ডাইপোল, কথা কি বুঝেছো? মানে যখন মানে এইটা ডাইপোল ছিল আর এইটা এইটা এর প্রভাবে ডাইপোল হয়েছে, এই জন্য এটাকে বলে আবিষ্ট ডাইপোল বা ইনডিউসড ডাইপোল। ইনডিউসড ডাইপোল মানে এইটার উপর আবিষ্ট হয়েছে প্লাস মাইনাসটা, আগে প্লাস মাইনাস ছিল না, এ আগে অপোলার ছিল, এর প্রভাবে এর প্লাস মাইনাস হয়েছে, এটাকে বলবো আমরা ডাইপোল আবিষ্ট ডাইপোল। এটা কারা কারা ক্লিয়ার হইছো একটু বলো, ডাইপোল আবিষ্ট ডাইপোল কারা কারা ক্লিয়ার হইছো, ডাইপোল আবিষ্ট ডাইপোল সবাই ক্লিয়ার হইছো বলো তো, ডাইপোল আবিষ্ট ডাইপোল কি ক্লিয়ার হয়েছে সবাই? মানে এইখানে তো এটাও একটা ডাইপোল এটাও একটা ডাইপোল, তাহলে এটা প্লাস এটা মাইনাস, আবার এটাও প্লাস এটাও মাইনাস, মানে দুইটাই তো পোলার অণু, তাহলে এটার প্লাস মাইনাসের সাথে যে বন্ধন সেটা হচ্ছে ডাইপোল ডাইপোল বন্ড, এবং সেইটার মধ্যে যদি একটা হাইড্রোজেনের সাথে FON থাকে তাহলে সেটা হাইড্রোজেন বন্ড। কিন্তু একটা পোলার আর একটা যদি অপোলার হয়, এই পোলারের কারণে অপোলারটা পোলারিত হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে পরিণত হয়ে যাচ্ছে, এটাকে বলবো আমরা ডাইপোল আবিষ্ট ডাইপোল বন্ড। এখন লাস্ট যেই বন্ডটা সেটার নাম হচ্ছে আবিষ্ট ডাইপোল। দেখো এই বন্ডটার নাম অনেকগুলো আছে, এইটা এটা এই বন্ডের নাম আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোল বন্ড, আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোল বন্ধন। এই 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 এটার নাম লন্ডন বল, এইটার নাম বিস্তারণ বল, এইটার নাম অনেক সময় এইটারই মেইনলি নামটা আমরা ভ্যান্ডার ওয়ালস বন্ড বলি। এগুলো কি লন্ডন বল কেন, ফ্রিজ লন্ডন 1930 সালে এই বলটা আবিষ্কার করছেন, তার নাম অনুসারে এইটা লন্ডন বল নামে পরিচিত, এটা লন্ডন বল নামে পরিচিত 1930 সালে লন্ডন। ডাই ক্লোরিন প্রথমে হলো না কেন, ক্লোরিন ক্লোরিন কি অপোলার অণু না, এই ক্লোরিন নিজে কি অপোলার অণু না, ক্লোরিন ক্লোরিন কি পোলার না অপোলার, এই দুইটা তরিণতার পার্থক্য তো জিরো, এটা তো অপোলার, এর আবার প্লাস মাইনাস কিভাবে হবে, তো অপোলার, এখানে তো কারো তরিণতার পার্থক্য তো জিরো, অপোলার অণু, তাই এখানে তো জিরো ছিল আগে, তো প্লাস মাইনাস আগে হয়নি, এর প্রভাবে এ প্লাস মাইনাস হয়েছে, বুঝো নাই, বুঝছো, এটা তো অপোলার অণু, ক্লোরিন তো অপোলার অণু, বলো বুঝছো, ক্লিয়ার? এখন শুনো, এইটার বিষয়টা এরকম যে এখানে কোনো ডাইপোল তৈরি মানে কোনো ডাইপোল নাই, সব দুইটাই আবিষ্ট ডাইপোল, মানে দুইটা অপোলার, অপোলার অপোলারের মধ্যে। এখন অপোলার অপোলারের মধ্যে কিভাবে বন্ধন তৈরি হয়, অপোলার অপোলারের মধ্যে কিভাবে বন্ধন তৈরি হয় সেটা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে অনেক সময় এই বর্ণনাটা এরকম থাকে, বর্ণনাটা কেমন হয় যে অপোলার অণু যদি হয় তাহলে মাঝখানে নিউক্লিয়াস থাকবে, চারপাশে ইলেকট্রনের পরিমাণ সমপরিমাণ ইলেকট্রন থাকে, এইটা একটা অণু থাকলো, এরকমই সেম আরেকটা অণু থাকে, সেম আরেকটা অণু এইভাবে করে সমভাবে বণ্টিত থাকে। এখন তোমাদের মনে করো তোমাদের ক্লাসের মধ্যে সমানভাবে করে সবাইকে মনে করো 100 জন আছে, সমানভাবে বণ্টিত ছিল, এমন হইতে পারে তোমরা খেলাধুলা করতে করতে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে, এরা ঘোরাঘুরি করতে করতে এমন সিচুয়েশন একটা সময় হইতে পারে কিনা, মনে করো এইটা একটা অণু এটা একটা অণু, এই দুটো অণু ছিল, খেলাধুলা করতে করতে এমন একটা সিচুয়েশন হইতে পারে কিনা, তুমি এইটা জিনিস বলো তো, যে এমন যদি হয় ধরো যে কোনো এক পাশে ইলেকট্রন ডেনসিটি বেশি হয়ে গেল, মানে তোমরা এক পাশে বেশি জন চলে আসছো, এই পাশে খুব কম জন, আর এক পাশেই বেশি জন চলে আসছো, হইছে না, খেলতে খেলতে এমন হইতে পারে না যে সব জায়গায়
আগে সমানভাবে বন্টিত ছিল, কিন্তু খেলতে খেলতে হঠাৎ করে এক পাশে বেশি হইছো বা এক পাশে কম হইছো। এখন যেই পাশে তুমি বেশি হইছে, যেই পাশে তোমার বেশি হইছো, যেই পাশে ইলেকট্রনটা বেশি হইছে, যেই পাশে ইলেকট্রন বেশি, এখানে যে পাশে আরেকটা অণু আছে, এই ইলেকট্রনকে এই ইলেকট্রন বিকর্ষণ করবে, তাই এই জায়গায় ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে। তাহলে এই ইলেকট্রনগুলো এই পাশ বরাবর থাকবে। তখন আমরা বলবো যে হঠাৎ করে চলার পথে এক পাশে ইলেকট্রনের ঘনত্ব বেশি হয়ে গেছে, যে যেই পাশে ইলেকট্রনের ঘনত্ব বেশি হয়েছে এই পাশটা নেগেটিভ, আর যেই পাশে ইলেকট্রনের ঘনত্ব কমে গেছে সেই পাশটা পজিটিভ। এটা কি বুঝছো কি বুঝো নাই? এই কথার কি বুঝলা? এই কথার অর্থ হইলো, মানে এই কথার অর্থ হইলো যেই পাশে ইলেকট্রন ঘনত্ব বেশি তার মানে এটা নেগেটিভ প্রান্তে পরিণত হয়েছে, এই পাশটা পজিটিভ প্রান্তে পরিণত হয়েছে, এই পাশটা কিসে পজিটিভ প্রান্তে পরিণত হয়েছে বিকর্ষণের ফলে। এখানে কম পরিমাণে ইলেকট্রন আছে, আর এই পাশটা কি নেগেটিভ প্রান্তে পরিণত হয়েছে। এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে আকর্ষণ সেটাকেই বলা হয় লন্ডন বল বা বিস্তরণ বল। লন্ডন বল বা বিস্তারণ বল অথবা ডাইপোল ডাইপোল বন্ধন, এইটা কার কার মধ্যেকার এই জিনিসটা তুমি পাবা। মানে এর ফলে এই বন্ধনটা দেখো, এই যে এইভাবে করে যে বন্ধনটা তৈরি হবে, এই বন্ধন কি কোনোদিন স্ট্রং হওয়া পসিবল? এটা তো খুবই উইক বন্ধন, খুবই উইক। সেই জন্য আমরা বলি ভ্যান ডার ওয়ালস বন্ধন খুবই উইক বন্ধন, খুবই দুর্বল বন্ধন। ভ্যান ডার ওয়ালস বন্ধনটা খুবই দুর্বল বন্ধন। এই বন্ধনটাই আসলে আমরা দেখছি কার কার মধ্যে আছে। ধরো ধরো নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসগুলো যে আছে এগুলোর মধ্যে তো কোনো প্লাস মাইনাস নাই, তাই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে তুমি এই এই বিস্তরণ বল পাবা বা লন্ডন বল পাবা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে। তারপরে অপোলার অণুগুলোর মধ্যে পাবা অপোলার অণু, অপোলার অণুগুলোর মধ্যে পাবা। তাহলে এগুলো অপোলার অপোলার অণুগুলোর মধ্যে পাবা। নিষ্ক্রিয় গ্যাস মানে মনে করো যে হিলিয়াম, হিলিয়ামের একটা অণু আরেকটা অণুর মধ্যে কি জন্য আকর্ষণ করবে, এদের মধ্যে আকর্ষণ বলটার নাম হচ্ছে বিস্তরণ বল বা লন্ডন বল। তোমাকে যদি বলি ক্লোরিন অণু, ক্লোরিন অণু এর মধ্যে কি কারণে আকর্ষণ করবে, তোমার করবে হচ্ছে লন্ডন বল বা বিস্তরণ বল। তোমাকে আমি যদি বলি CH4 একটা অপোলার অণু, এটার একটা অপোলার, আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোল অপোলার অণু, এর মধ্যে কি কারণে হবে, কি কারণে হবে বলতো, এদের মধ্যে হবে তোমার দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। মানে এই ভ্যান ডার ওয়ালস বলের কথা যদি যখন আমরা বলি, দুর্বল ভ্যান ডার ওয়ালস বলের কথা যখন আমরা বলি, এই অণু তো আসলে প্লাস মাইনাস নাই, এই অণুরও প্লাস মাইনাস নাই, এরা কি কারণে আকর্ষিত হয়? আমরা বলি যে হঠাৎ করে চলার পথে এক পাশে বেড়ে যায় এক পাশে কমে যায়, এরকম করে এদের মধ্যে অণুর মধ্যে একটা আকর্ষণ থাকে। বুঝতে পারছো? ক্লিয়ার? মানে এই অণুগুলা মানে তোমার হইতে হবে অপোলার অণুর মধ্যে, অপোলার অণু বা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে যাদের মধ্যে কোনো প্লাস মাইনাস নাই। একটা জিনিস চেক করো, এখানে প্লাস মাইনাস আছে, এর প্লাস মাইনাস নাই, এখানে দুইটারই প্লাস মাইনাস আছে এবং তার মধ্যে একটা হচ্ছে FON, এখানে দুইটারই প্লাস মাইনাস আছে, আর এইটা তো হচ্ছে আয়ন এবং তার সাথে প্লাস মাইনাস আছে। দুইটাই যদি অপোলার অপোলার অণু হয় মানে প্লাস মাইনাস দুইটারই নাই, সেই ক্ষেত্রে এই বলটাকে আমরা বলবো কি, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোল বা লন্ডন বল। সবাইকে ক্লিয়ার? বুঝেছো? বলো বুঝছো কিনা? এই সবাই বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? বলো দেখি সবাই ধুমধাম ক্লিয়ার কিনা। তো আমরা সবগুলা বন্ধন ভালো করে পড়ে ফেলছি। তো নেক্সট আমাদের টার্গেট কি? নেক্সট টার্গেট, আচ্ছা এই পার্টের পরে একটা জিনিস আছে না, যে নামকরণ, অজৈব যৌগের নামকরণ বলে একটা পার্ট আছে না, তো ওইটা নিয়ে আমি আলাদা করে একটা মানে ক্লাস নিয়ে দিব, এটা একবারে লাস্টের দিকে না হলে নিয়ে দিব, কারণ আমরা যখন ডি ব্লক এলিমেন্ট পড়বো তখনও তো নামকরণ শিখেই যাব, ম্যাক্সিমাম নামকরণ ওখানে শিখেই যাব। তো আর পর্যাবৃত্ত ধর্ম এবং ব্লক কেমিস্ট্রি এগুলো বাকি থাকলো আমাদের। তো ঠিক আছে, আমি মনে করি যে তোমাদের এই জার্নিটা তোমাদের অনেক সফলতার ক্ষেত্রে তোমাদের সঙ্গী হবে, তোমরা যদি ভালো মতো এই প্লে লিস্টগুলো ভালো করে করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।